বালিকা, তুমি যদি আমার কথা ভেবে ওই আকাশবাণী চাও, খুঁজতে থাকো নীল আকাশের আমার অস্তিত্ব, তবে কি খুব ক্ষতি হবে? ভার্সিটি কর্তৃক আয়োজিত ভিপির সহকারী নির্বাচনে ভোট হচ্ছে। এজন্য পুরো ভার্সিটি মানুষে বা স্টুডেন্টসে ঠাসা। চারপাশে শুধু মানুষের ভিড়। কে হবে কাঙ্ক্ষিত নির্বাচিত মানুষটি? নিলয়ের এসবে মাথা ব্যথা নেই কোনো। সে এমনিতে বখাটে একটি ছেলে। ভার্সিটির সবাই তাকে মাস্তান বখাটে বেয়াদব নামেই জানে। নিলয় আর তার বখাটে গ্যাং রাস্তার পাশেই দাঁড়িয়েছিল। নিলয়ের গ্যাংয়ের লোকেরা অন্য মেয়েদেরকে ডেকে টিজ করছিল, কিন্তু নিলয় অপেক্ষা করছে নিঝুম নামের একটি মেয়ের জন্য। একে একে ভোট প্রদান ও ক্লাসের জন্য অনেকেই আসতে থাকে। বেশ কিছু সময় পর নিঝুমকে আসতে দেখে নিলয়। ধ্রুব নিলয়ের কাঁধে হাত দিয়ে বলল, মামা, তোমার মাল আসছে। শালা তোদেরকে না বলছি, নিঝুমকে কখনো মাল বলবি না, নাহলে সবগুলোকে গুলি করে মারবো। ওপ সরি। আচ্ছা দেখো, আগে ওদিকে তাকাও। নিলয় গেটের দিকে তাকায়। নিঝুম খিপা স্টাইলের বোরখা পরে এগিয়ে আসছে। দেখতে জোশ লাগছে তাকে। নিলয় তাড়াতাড়ি হেঁটে ওর কাছে যায়। নিঝুমের পাশে গিয়ে বলে, তুমি যদি আমার কথা ভেবে ওই আকাশবাণী চাও, খুঁজতে থাকো নীল আকাশের আমার অস্তিত্ব, তবে কি খুব ক্ষতি হবে? নিলয়ের কথা শুনে নিঝুম তার দিকে চোখ বড় বড় করে তাকালো। নীরব চাহনি দিয়ে নিঝুমের দিকে তাকিয়ে আছে। নিঝুম কি বলবে সেটা শোনার জন্য প্রস্তুত করতে লাগলো নিজেকে। নিঝুম প্রথমে চোখের পাতাগুলো কয়েকবার বারবার করে নাড়ালো। ঠোঁট দুটো বাঁকা করলো। নিচের ঠোঁট দাঁতের সাথে হালকাভাবে কামড়ে ধরলো। নিঝুম বোঝালো নিলয়ের উপর সে বিরক্ত, কিন্তু নিলয় তখনই নিজের বুকের বাম পাশে হাত রাখে। নিঝুমের এমন প্রতিমাগচ্ছিত মুখ দেখে তার প্রতি আরও বেশি আকৃষ্ট হলো নিলয়। উল্লেখ্য, নিলয় রোজ নিঝুমের পিছু নিলেও কখনো এসে কথা বলেনি। নিলয়ের সাহস নেই এমনটা না, এর একটি অন্যরকম কারণ আছে। নিঝুম রেগে গিয়ে বলল, কথাটা কি বললেন? নিলয় নিজের বুক থেকে হাত নামালো। মাথাটা চুলকিয়ে বোকা বোকা দৃষ্টিতে নিঝুমের দিকে চেয়ে আছে নিলয়। আজ প্রথম নিঝুমের সামনে এসে ইনডাইরেক্টলি সামথিং টক টাইপ কথা বলল সে, আর এতেই তেলে বেগুনে জ্বলে উঠল নিঝুম। নিঝুম খুব ভালো করেই নিলয় আর তার গ্যাংদের চেনে। পুরো ভার্সিটিতে বখাটে নামেই সুপরিচিত নিলয়। নিঝুম ঝাড়ি দিয়ে বলল, কি হলো, চুপ কেন? বেশ কদিন ধরে দেখছি আমি সামনে দিয়ে গেলে তাকিয়ে থাকেন, একা একা বিড়বিড় করে কি যেন বলেন, আবার বেশ দূরে দূরে সাইকেল চালিয়ে আমার পিছু নেন। কি ব্যাপার কি? মেয়ে পটানোর সব কাজ তো দেখছি বেশ ভালোই শিখে রেখেছেন। নিলয় কথাটা শুনে মুচকি হাসল। নিলয়ের এমন ছ্যাবলা মার্কা হাসি দেখে নিঝুমের ফর্সা মুখটা যেন রাগের আভাতে ছড়িয়ে গেল। নিলয় হাসি থামিয়ে টেরা চোখে তাকিয়ে নিঝুমকে ঠিক কি বলবে বুঝতে পারছে না। তবুও কি মনে করে নিলয় বলল, মেয়ে পটানোর সব কাজ শিখে রেখেছি, কি জানি, তবে আমার তো মনেই হয় না কোনোভাবে আমি তা পারি না, মানে কেউ তো পটে না। কাজের ধাপগুলো দেখলে তো বোঝাই যায় ইমপ্রেস করার জন্য বেশ ফাস্ট। হুম, তাহলে তুমি কেন পটনি? তারপরে না দাঁতগুলো সব ফেলে দেবো। সরেন তো এখান থেকে, অসহ্য একটা ছেলে। কথাটি বলেই নিঝুম চলে যেতে থাকে। নিঝুম আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু নিলয়কে দেখে বিরক্ত হওয়ায় আর কথা বাড়ালো না। নিলয় তো ছেড়ে দেওয়ার পাত্র না। সে দৌড়ে নিঝুমের সামনে গেল। নিলয়ের এমন হঠাৎ করে সামনে আসার কাজ দেখে নিঝুম আরও রেগে যায়। নিঝুম আবার রাগী দৃষ্টিতে তাকালো নিলয়ের দিকে। নিলয় বেশ ভাবসাব নিয়ে নিঝুমের চোখের দিকে তাকিয়ে আছে। নিলয়ের আজ সাহস হয়েছে। অবশ্য নিলয়ের মতো মানুষের কাছে সাহস শব্দটা ডাল ভাত। যে কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারে সে, আর নিঝুম তো একটি মেয়ে। নিলয় নিঝুমের হাত ধরল। নিঝুম সাথে সাথেই ঝটকা মেরে নিলয়ের হাত ছাড়িয়ে ঠাস করে একটি চড় বসিয়ে দিল নিলয়ের গালে।
নিলয় গালে হাত দিয়ে মুখটা বাঁকিয়ে নিল। নিলয়ের সারা গায়ে যেন রাগের গরম স্রোত বয়ে যেতে থাকে। নিঝুম ছাড়া এটা অন্য কেউ করলে এতক্ষণে এখানেই অনেক কিছু হয়ে যেত। অবশ্য নিলয় অধিকার ছাড়া যা করেছে তা চড় খাওয়ার মতোই বড় কিছু। বলা নেই কওয়া নেই, সোজা একটি মেয়ের হাত ধরেছে। ভাবা যায়? নিলয়ের বেয়াদব বন্ধুগুলো দূরে বসেই কাণ্ড দেখে হাসছে। নিঝুম ঝাড়ি দিয়ে বলল, এত বেয়াদব কেন আপনি? আগে ভাবতাম না আপনি বখাটে ছেলে, কিন্তু এখন ভাববো সত্যি তো আপনি বখাটে একজন বেয়াদব ছেলে একটা। আপনাকে দেখলেই আমার অসহ্য লাগে, বোঝেন না? নিঝুম কথাটি বলেই আবার নিলয়ের পাশ কেটে চলে যাচ্ছিল। নিলয় ওর বাম হাত ধরে সোজা নিজের সামনে টেনে আনে। নিঝুমের চোখে মুখে একটু ভয়ের ছাপ। আশেপাশের ছেলেমেয়েরা তাদের দিকে তাকাচ্ছে। নির্বাচন যেন নিলয় আর নিঝুমের প্রদর্শনী কেন্দ্র হয়ে গেছে। নিলয় চারপাশে থাকা সবার দিকে দৃষ্টি দিতেই ভয়ে সবাই চোখ নামিয়ে নিল। নিলয় হেসে দিয়ে বলল, কাটে ঠিক, তবে তোমাকে ভালোবাসি, যদিও তার যোগ্যতা হয়তো নেই আমার। তবে যোগ্যতার বিবেচনায় ভালোবাসা নামক কোনো মধুর শব্দ গঠিত হয় না মিস নিঝুম। আমি ভালোবাসি মানে ভালোবাসি। হাত ছাড়ুন, সবাই দেখছে। বেয়াদব বখাটে টিচার, মস্তান ছেলে, অসহ্য লাগছে। এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। হুম, নিলয়ের ফল সবসময় এক উপরওয়ালা ছাড়া নিলয়ের ফল কেউ তিতে করতে পারে না। হাত ছাড়ুন বলছি। আর কে কি পারে আর কে কি পারে না সেটা সময় আসলেই দেখতে পাবেন। আমাকে টাচ করার জন্য আপনার হয়তো এই হাতটা থাকতে নাও পারে, আপনি চেনেন না আমাকে। নিঝুমের থেকে এমন কথা শুনে একটু শব্দ করে হাসল নিলয়। নিঝুমের হাতটা আরো শক্ত করে ধরল। নিঝুমের চোখে রাগের আভা পরিলক্ষিত। নিলয় আরো কাছে সরে আসে। ঝাপটে নেওয়ার প্রচেষ্টার তর্জমাতে নিলয় যেন ব্যস্ত। নিঝুমের মুখে হালকা মেকআপ। নিঝুমের মুখের কাছে মুখ নিয়ে আস্তে করে ফিসফিস করে নিলয় স্বতঃস্ফূর্তভাবে বলল, কি এমন হবে ক্ষতি? অজর বৃষ্টিতে জানালা খুলে হাত বাড়িয়ে উদাস হয়ে আমার কথা ভাবো যদি। কথাটি বলে নিঝুমের হাত ছেড়ে দিল সে। নিঝুমের সুন্দর হাতের গোছায় নিলয়ের শক্ত ভারী কষে ধরে থাকাতে লাল হয়ে গিয়েছে। নিঝুম ওর হাতের দিকে একবার তাকালো, তারপর রেগে রেগে নিলয়কে বলল, ভাববো আপনার কথা, তবে যখন হসপিটালে বেডে যাবেন তখন। কোনো ব্যাপার না, তুমি বললে হসপিটালে কেন, মর্গে বেডে শুয়ে থাকতে পারি, তবে না মরে। তখন যদি সামনে আসো তাহলে ভালোবাসি বলবো। যেমন বেয়াদব তেমন ফাজিল ছেলে, সাবধানে থাকবেন, সময়টা আমারও আসবে। নিঝুম ক্লাসের দিকে চলে গেল। নিতু আর মিতু দুই বান্ধবী নিঝুমের কাছে দৌড়ে আসে। নিঝুমের পাশে এসে বলে, কি ব্যাপার, বখাটে ছেলে তোকে অনেক বাজে কথা বলেছে তাই না? চুপ কর তো, বায়োলজির ক্লাস আছে তাই না, চল। নিঝুমেরা ক্লাসের দিকে যেতে থাকে। নিলয় তাকিয়ে আছে ওদের চলে যাওয়ার দিকে। মনে মনে নিলয় বলল, নিঝুম তাকাবে আমার দিকে। নিঝুম হাঁটছে কিন্তু তাকাচ্ছে না, একইভাবে হেঁটেই চলেছে। আমি বারবার বলছি তাকাবে তাকাবে তাকাবে, ঠিক তাই। গেটের কাছে যেতেই নিঝুম নিলয়ের দিকে ঘুরে তাকালো। নিলয় মাথা চুলকে হেসে দেয়। নিঝুম কোনো কারণ ছাড়াই পিছনে ঘুরে তাকায়। নিলয়কে স্থির হয়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখে, কিন্তু কেন তাকালো? কি রে মামা, আজ কি হলো? বের হবে, দেখ হয়তো পাওয়ার দেয়নি। চুপ করতো তোরা, পাত্তা দিবে না কেন? তবে ভয় দেখিয়ে চলে গেল। আমার নাকি কপালে খুব খারাপ আছে। হা তোকে মানে আমাদেরকে কি খারাপ করবে শুনি? এমন সাহস এই ঢাকা শহরে কার আছে? সেটাই তো কথা, তোদের জন্যই তো মেয়েটাকে আমি ভালোবাসতে গেলাম, কোনো খোঁজ খবর ছাড়াই। পরে ঝামেলা হয় যদি, তোরা সামলাবি। এসব মেয়েলি ঝামেলাতে আমি যেতে চাই না। ঝামেলা হবে বড় পর্যায়ের, তবেই তো মজা। কিছুই হবে না, চালিয়ে যা, আমরা খোঁজ নিচ্ছি। কেউ তোর সামনে হুমকি দিয়ে কথা বলে গেল? মেয়েটার সাহস আছে রে। চল এখন ক্লাসে যাই, পরে ভাবা যাবে। আর ইলেকশনের ঝামেলাতে কিন্তু যেতে চাই না। আমাদের আবার ক্লাস? তবুও চল, বাইরে থেকে কি করব?
এসব ভোট বাকি ছেলেরা সামলে নেবে। নিলয়, ধ্রুব, রাফিন, জিসান মিলে ক্লাসের দিকে যাচ্ছে। সবাই যে যার মতো কথা বলছে, কিন্তু নিলয় ভাবছে সেদিনটার কথা, যেদিন নিঝুমকে প্রথম দেখে ও। সেদিন নিলয়, ধ্রুব, জিসান, রাফিন মিলে শহীদ মিনারের সিঁড়িতে বসে গল্প করছিল। কোনো দিকে খেয়াল নেই ওদের, কারণ গল্প তো না, সবাই মিলে ক্ল্যাশ অফ ক্ল্যান গেম খেলছিল। তখনই ধ্রুব বলে, দোস্ত, এটা বাদ দে। আমি কাল রাতে নতুন কার্টুন নামিয়েছি, নিতে চাইলে শেয়ার ইট অন কর। ধ্রুবের মুখে কার্টুনের কথা শুনতেই নিলয় লাফ দিয়ে উঠল খুশিতে। ছেলেটা একটু বাচ্চাটে, তার পিছনে একটা কারণ আছে। ছোট থেকেই নিলয় তার মা বাবা ছাড়া থাকে, কিছুটা সাইকো নিলয় বলা যায়। বাচ্চাদের মতো যেটা ভালো লাগবে সেটাই সে করবে। কার্টুন দেখাটাও এই মানসিক অবস্থার কারণ। কার্টুনের কথা বলতেই গেমস বাদ দিয়ে শেয়ারিটে ঢুকলো। তখনই ধ্রুব বলে, কিরে মামা, তোর নাম নিঝুম নাকি নিলয় থেকে নিঝুম হয়ে গেল? মার খাবি আমি? নির্জুম কেন হতে যাবে আমার নাম? তোর নাম আসছে না, আর নিঝুম নাম আসছে না, তো আমি কি করব? তাই ভাবলাম এটা তোর শেয়ার ইটের নাম। নিলয় তার ফোনের দিকে তাকালো, এখনও রিসিভই করেনি, তবুও অন্য একটা নাম আসছে। ব্যাপারটা কি দেখার জন্য ধ্রুবের হাত থেকে ফোনটা নিল। একটি নাম আসছে, তা হলো নিঝুম। চোখে গোল চশমা পরে শেয়ারিটে পিক দেওয়া। আশেপাশে তাকালো, ওদের থেকে একটু দূরে কয়েকজন মেয়েরা বসে আড্ডা দিচ্ছে। নিলয় উঠে গেল। নিলয় জানে শেয়ারিটের নাম অল্প দূরত্বেই পাবে, পাশে ওই মেয়েগুলো ছাড়া আর কেউ নেই। নিলয় শেয়ারিটে থাকা নিঝুমের ফটো দেখে অবাক হয়, কারণ নিঝুম নামের মেয়েটা দেখতে বেশ, আর সে এই ভার্সিটিতেই পড়ে। তাকে সরাসরি না দেখলে হয়? নিলয় হেঁটে সেখানে গেল। তোমাদের মধ্যে নির্জুমকে? নিলয়ের কথা শুনে সবাই নিলয়ের দিকে তাকালো। নিলয়কে দেখে বাকি মেয়েরা একটু ভয় নিয়ে চুপচাপ হয়ে গেল। নিলয় সবার দিকে তাকালো, কিন্তু না, এখানে চশমা পরা কোনো মেয়েই নেই। নিলয় চলে আসতে যাবে এমন সময় নিঝুম বলে উঠল, আমি নিঝুম। কেন? নিলয় দেখে মেয়েগুলোর মধ্যেই সে আছে, তবে মাথা নিচু করেই বসেছিল মেয়েটা, এজন্য নিলয় তাকে দেখেনি। নিলয়ের সাথে সাথেই বলল, তুমি নির্জুম? বাহ, দেখতে তো বেশ। তা শেয়ার ইট অন কেন তোমার? আপনি কি করে জানেন? ম্যাজিক। ওর জন্য সেই কখন থেকে শেয়ারিট রিসিভ করে বসে আছি, তুই কানগুলো দিচ্ছিসই না, অসহ্য। এভাবেই পরিচয় হয় নিঝুমের সাথে নিলয়ের। রোজ তাকে দেখা, ভালো লাগা, শেষমেশ ভালোবেসে ফেলে নিলয়। যদিও ভালোবাসতে চায়নি সে, কারণ নিলয় জানে তার মতো এক আলাদা ধাঁচের মানুষ কাউকে ভালোবাসতে পারবে না। বড় কথা, কেউ নিলয়কে ভালোবাসবে না, সবাই ঘেন্না করবে। তবে মন তো আর মানে না, তাই নিলয় নিঝুমকে ভালোবেসেই ফেলল। কি ভাবছিস? ক্লাসে আসার পর থেকেই দেখছি চুপচাপ হয়ে আছিস। নিজের কথা ভাবছে হয়তো। জানলা দিয়ে বাইরে তাকা নিলয়, দেখ নিঝুম যাচ্ছে। নিলয় এতক্ষণ নিঝুমকে নিয়ে ভাবছিল। এদিকে স্যার ক্লাস নিচ্ছে। নিলয় স্যারের দিকে তাকালো। স্যার টেবিলে বসে ঝিমোচ্ছে, আর দাঁড়ালো না সে। নিলয় ধ্রুবকে ব্যাগটা দিয়ে আসার কথা বলে পিছনের দরজা দিয়ে বের হয়ে দিল এক দৌড়। এক দৌড়ে নিঝুমের সামনে গিয়ে দাঁড়ালো। নিঝুম গুরুত্বপূর্ণ ক্লাস শেষ করে আসে, বান্ধবীদের সাথেই বেশ হাসতে হাসতে বের হয়েছে ও। নিলয়কে দেখে কপাল কুঁচকে তাকালো। নিতু আর মিতু নিলয়কে দেখে ভয়ে চলে যায়। নিঝুম বলে, আবার আপনি? ভুলে গিয়েছি। কি ভুলে গেছেন? আমাদের জাতীয় সঙ্গীতের সেকেন্ড লাইনটা। থাপ্পড় চেনেন? হ্যাঁ, এটা কোনো গানের লাইন হয় নাকি? আর থাপ্পড় খুব চিনি, কেন চিনবো না? সকালেই তো দিয়েছো। আবারও দেব। বেয়াদব ছেলে কোথাকার, এত চালান কেন? তোমার ওই জ্বালাময়ী জীবনে আমি পানির ফোয়ারা হয়ে আসবো বলে তাই। খুব কথা বলতে পারেন। তা আপনারা আর সঙ্গীরা কই? আপনারা না সেই লেভেলের বখাটে, আপনাদের এমন পেটানো দরকার। তবে আপনাদের ছোট করে একটা কথা বলি, আমার পিছনে ঘুরবেন না, আপনার বা আপনাদের অনেক সমস্যা হতে পারে। আগেই বলে দিলাম, আমার পিছনে যারা ঘুরেছে তারা কিন্তু
আর সোজা হয়ে দাঁড়ায়নি, মরেও যেতে পারেন। নিলয় নিঝুমের কথা শুনে হেসে দিল। নিলয়ের হাসি দেখে নিঝুম রাগে ক্ষোভে নাক লাল করে দিল। নিলয় কেমন নেশার মতো হয়ে তাকালো নিঝুমের দিকে। এখন ওর খুব ইচ্ছে করছে নিঝুমের রাগ করা লাল হওয়া নাক টেনে দিতে। ইচ্ছে করছে জানতে কেন নিঝুম রাগলে নাক লাল হয়ে যায়, কিন্তু এমনটা কোনো দিন সুযোগ হয়নি। নিঝুম রেগে বলল, ওই হাসবেন না এমন হি হি করে, প্রচণ্ড রাগ হয়। তখন যে আরো সুন্দর লাগে তোমাকে, তখন মনে মনে গেয়ে উঠি, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। ওফ, ছিলেন বখাটে আর এখন হয়েছে টিচার। না জানি আর কি কি হবে আগামীতে। আপনার সাথে কথা বলাই আমার ভুল, তবে আগেই বলছি আমার সাথে কথা বলবেন না, আপনাদের খুব সমস্যা হবে। হোক, আর আগামীতে তোমার বর হব, তা কোনো সমস্যা হবে শুনি? আমাকে চিনলেই বুঝতে পারবেন কেন হবে। আগে খোঁজ নিন সবটা, তারপর আপনার এই সুন্দর মুখটা সুন্দর আর থাকবে না। তোমার নাম নিঝুম, অনার্স 3য় বর্ষের ছাত্রী, ক্লাসের প্রথম বালিকা। চুপচাপ থাকো, ম্যাসে থাকো, এই সময় ক্লাসে আসো ও সময় যাও, সব জানি। না, জানেন না, আরও কিছু আছে তা জানেন না, জানলে ভয়ে পালিয়ে যাবেন। দরকার নেই, তোমাকে অজান্তেই রাখবো আমার মাঝে। জেনে কি হবে, শুধু তুমি আমার হয়ে যাও, পুরো পৃথিবী তোমার করে দিব। ভুল করবেন, পস্তাতে হবে আপনাকে অনেক। শোনো মেয়ে, তুমি আমাকে চিনো না। বখাটে একটা। কথাটি বলেই নিঝুম চলে যেতে লাগলো। নিলয় মাথা চুলকে ভাবতে থাকে, আরে বাবা, কেন সে রাগ করলে নাক লাল হয় সেটাই তো জানতে পারিনি। আর এত হুমকি দিলে কি কথা বলা যায়, খালি সাবধান হতে বলে। কি এমন মেয়ে যে ওর থেকে দূরে থাকতে হবে? নিলয় দৌড়ে ওর পাশে গেল। নিলয়কে নিঝুম আর চোখে দেখল। নিলয় প্রথমে কিছু সময় চুপচাপ হাঁটে নিঝুমের। এক সময় নিলয় হাঁটতে হাঁটতে বলল, আচ্ছা বাবা, যা হবে সে আমার হবে, তোমার তাতে কি? আমি যে আর এসব দেখতে পারি না চোখে। কি দেখতে পারো না? যে ছেলে আমার সামনে কথা বলে তাকে মরতে কষ্ট পেতে দেখতে পারি না। আমাকে মারবে? ওকে, দেখা যাবে। নিলয়কে তুমি চিনো না, যাই হোক, এখন বলো তো, রাগলে তোমার নাক কেন লাল হয়? নিলয়ের কথা শুনে নিঝুম শটান দাঁড়িয়ে গেল। এতক্ষণে তারা হাঁটার ফলে ভার্সিটির গেটের কাছে চলে এসেছে। এখানে আসতেই নিঝুম কোমরে হাত দিয়ে নিলয়ের দিকে তাকালো। নিলয় ওর সামনে থেকে কিছুটা দূরে সরে আসলো। আবারও চড় খাওয়ার ইচ্ছে নেই নিলয়ের। নিঝুম একটু ঝাড়ি দিয়ে বলল, এই ছেলে, এই কথা কি কানে যায় না আপনার? বারবার বারণ করছি আমার পিছন ছাড়তে। উফ, বখাটে বলে বখাটে, থাপড়িয়ে দাঁত ফেলে দেব যদি এবার আর পিছনে আসেন আমার। ভয় নেই, দাঁত পড়বে না, ক্লোজ আপ দিয়ে ক্লোজ করে রাখছি ভিতর থেকে সব। ওর ভাগেন তো, আজাইরা লোক। কথাটি বলেই নিঝুম চলে গেল গেটের বাহিরে। রাগে সে আর পিছনে তাকালো না। নিঝুম তার মতো করে যেতে থাকে। নিলয় আর কি করবে, নিঝুমের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তখনই ওর বন্ধুরা সব আসলো। কি হলো এখন? হুমকি হলো? চুপ থাক, বাসায় চল, ভালো লাগছে না, রাগ লাগছে। কোনো হালার এখন পাইলে ঘুষি মেরে রাগ নিরাপন করতাম। চল তাহলে কোনো চান্দুকে ডাকি, ইচ্ছে মতো ঝাড়ি। ভাই ভালো আছেন? ওই ছেলে, এদিকে আয়। এ বাদ দে, যাও, তুমি চলে যাও। দুর্বলদের উপর আঘাত আমার ভালো লাগে না। নিলয় আর কথা বলল না। সে গেটের বাহিরে এসে ওদেরকে সাথে নিয়ে বাড়ির দিকে চলে যায়। তারপর পরের দিন নিলয়রা আবার ভার্সিটির কোনো এক জায়গাতে বসে আছে। ধ্রুব, রাফিন আর জিসান অন্য মেয়েদের টিজ করতে ব্যস্ত। অবশ্য এগুলো নিলয়দের মতো ছেলেদের কাছে কোনো ব্যাপার। তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না, বলার সাহসও দেখায় না। বললে সে আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না, বরং তাকে মরতে হবে, এটা সবাই ভালো করে জানে। জিসান একটা মেয়েকে ডাকলো। জিন্স টি শার্ট পরে ভার্সিটিতে এসেছে মেয়েটি। এদিকে নিলয় বসে বসে গেটের দিকে তাকিয়ে নিঝুমের অপেক্ষা করছে।
মাঝে মাঝে দাঁত দিয়ে নখও কাটছে ও। এটা নিলয়ের অভ্যেস। কাজ না থাকলে বসে বসে নখ খাওয়া ছাড়া কিছু করার থাকে না ওর। এই মেয়ে, নাম কি তোমার? জি ভাইয়া, মাহি। ফুল দিও, কলি দিও, কাটা দিও না, গুলি কইরা মাইরে দিও, তবুও ভাইয়া ডেকো না। মাহি নামের মেয়েটা জিসানের কথা শুনে মুচকি হাসল। নিলয়ও হাসল। এই ফাজিল বন্ধুগুলো এমন হারামি মার্কা কথা জানে, তা শুনে হাসি তো আসবেই। অবশ্য এসবের পিছনে নিলয় নিজেই বড় লিডার। তাহলে কি ডাকবো? এই জিশান, যা তো ভাই, সামান থেকে ভালো লাগছে না। নিলয় কথাটা বলে গেটের দিকে তাকালো। নিঝুম আসছে। নিঝুম দূর থেকেই দেখে নিলয় ওর আসার দিকে তাকিয়ে আছে। নিঝুম মাথা নিচু করে নিল। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। নিঝুমের মাথায় ওড়না, টাইট টাইস, নতুন বোরখাতে সত্যি অসাধারণ লাগছে নিঝুমকে। নিলয় বসা থেকে উঠে নিঝুমের দিকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিল। নিলয় কয়েক পা এগিয়েও আসে। এমন সময় ভার্সিটির ছাত্রলীগের সহকারী নেতা এবং এই ভার্সিটির সিনিয়র রিহান ভাই নিঝুমের সামনে এসে দাঁড়িয়েছে। রাহিনের ডান হাত পিছনে গোজা, ওনার ডান হাতে একটা লাল গোলাপ ফুল। বোঝাই যাচ্ছে রাহিন নিঝুমকে প্রপোজ করার জন্যই এসেছে। নিলয় স্থির হয়ে দাঁড়ায়। পলকহীন চাহনি নিয়ে মন আর মস্তিষ্কে রিহানের উপর শতকর্ষ রাগ নিয়ে তাকালো। নিলয়ের এখন মাথাটা বিগড়ে যাওয়ার উপক্রম। কিন্তু রিহান সিনিয়র ও ছাত্রলীগের সহ সম্পাদক হওয়াতে নিলয় আপাতত কিছুই বলল না। সে দূর থেকেই তাকিয়ে দেখছে সবকিছু। কেমন আছো নিঝুম? রিহান ভাইয়ের দিকে নিঝুম ভ্রুকুচকে তাকালো। নিঝুম প্রথমে বুঝতেই পারেনি এখানে নিলয় নয়, অন্য কেউ এসেছে। নিঝুম তাকিয়ে দেখে রিহান দাঁড়ানো। নিঝুম সিনিয়রকে দেখে সালাম দেয়। রিহান সালামের উত্তরও দিল। নিঝুম জানে নিলয় বেয়াদব হলেও কখনো কোনো মেয়েকে বাজে কথা বলেনি। তবে রিহান মেয়েদেরকে উঠিয়ে অবধিও নিয়ে গিয়েছে, এমন অনেকেই জানে। নিঝুম রেগে যায়। সে কিছুটা ঝাড়ির সুরে রিহানকে বলল, আপনি জেনে কি করবেন? তোমাকে বেশ কয়েকদিন ধরে ভার্সিটিতে দেখছি, তোমাকে কিছু বলার ছিল। ঝটপট বলে দিন। এই নাম ফুল। এ মা, কি সুন্দর ফুল! তা ফুল দিলেই হবে, কিছু বলবেন? নিঝুম হেসে কথাটা বলল। নিলয় দূর থেকে নিঝুমকে ফুল নিতে ও হেসে কথা বলতে দেখছে। নিলয় এটা দেখে কেমন যেন অস্থির আচরণ করছে। সে কয়েকবার সামনে পিছনে করে দ্রুত পাইচারি করল। ধ্রুব, জিসান নিলয়ের এমন আচরণের সাথে বেশ পরিচিত, কারণ নিলয় একবার রেগে গেলে সে রাগ প্রকাশের জন্য এমন পাইচারি করে। ধ্রুব এসে বলল, কি হয়েছে নিলয়? নিলয় কোনো উত্তর দিল না। সে নিঝুমের দিকে তাকায়, বাকিরাও সেদিকে তাকায়। সবাই দেখতে থাকে আর নিলয় মনে মনে বলে, না না, এটা হতে পারে না। সে আমার সাথে হেসে কথা বলেনি কোনোদিন, এখন কেন অন্য ছেলের সাথে বলছে? রিহান কুত্তার বাচ্চা, তোকে সুযোগ পাই তারপর বোঝাচ্ছি। আমার নিঝুমের দিকে হাত বাড়িয়েছিস। তাই তো, আসলে বলতে এসেছি তুমি এত হট। রিহান সম্পূর্ণ কথাটা শেষ করতে পারেনি। নিঝুম ওনার গালে কষে একটা চড় বসিয়ে দিয়েছে। নিলয় আর তার বন্ধুগুলো বড় বড় চোখ করে তাকালো। এক ঝটকায় নিলয়ের রাগ উবে গেছে। নিলয় ওর নিজের বুকে হাত দিল। হার্টবিট পালস বহুগুণে বেড়ে গেছে এখন। নিলয় ওর বন্ধুদের দিকে তাকিয়ে বলল, কি মেয়ে রে বাবা, এত সাহস কোথা থেকে পাচ্ছে? রিহান ভাইয়ের গালে চড়, ভাবা যায়? ওর বন্ধুরা সহ ভার্সিটির সবাই এখন রিহান আর নিঝুমের দিকে তাকিয়ে আছে। নিঝুম জোরে জোরে বলল, ফুলটা নিন আর আমার সামনে থেকে সোজা চলে যান। এরপর যদি আমার সামনে আসেন তো খবর আছে। কাজটা তুমি ঠিক করলে না। সময় হলেই বুঝবেন কে ঠিক করেছে আর কে ভুল। রিহানের সামনে থেকে নিঝুম চলে আসে। রিহান শুধু চেয়ে থাকে নিঝুমের দিকে, আশেপাশে তাকায়। জুনিয়রেরা ভিড় জমিয়েছে চারপাশে। এতক্ষণ রিহানের অপমানিত হওয়ার দৃশ্যটা সবাই বেশ উপভোগ করছিল। রিহান বুঝতে পেরে সেখান থেকে এক প্রকার দৌড়েই পালিয়ে গেল। নিঝুম নিজেকে সামলে এগিয়ে আসতে থাকে। নিলয় একবার ভাবল নিঝুমকে আজ জ্বালাবে না, কিন্তু পরক্ষণেই এসব ভাবনা তাড়িয়ে
নিঝুমের সামনে গিয়ে দাঁড়ালো। নিলয় নিজের গালে হাত দিয়ে দাঁড়ালো। নিঝুম নিলয়ের দিকে তাকিয়ে একটু ভ্রু কুঁচকে তাকালো। তারপর নিলয়ের এমন আচরণ দেখে শব্দ করে হাসল। নিলয় এক দৃষ্টিতে তাকিয়ে নিঝুমের উদ্দেশ্যে মনে মনে বলল, এ মেয়ে এত সুন্দর করে হাসে কেন? ধুর, এত সুন্দর করেই কেন হাসতে হবে? বারবার প্রেমে পড়ে যাই খালি আমি। নিলয় নিঝুমের হাসি দেখে বলল, বালিকা, এভাবে হেসো না। মধ্যরাতে তোমাকে স্বপ্ন দেখার পর বাকি রাত আর ঘুম হবে। আবার আপনি আসছেন? তা গালে হাত কেন? একটু আগে যেভাবে রিয়ান ভাইকে চট দিলে, ভয়ে আছি আমার গালে না জানি কয়টা চর পড়ে। সামনে থেকে যান, তাহলে চর পড়বে না। যেতে পারি, একটু জড়িয়ে ধরো। ভয় নেই, আমি ধরবো না। এই ছেলে, বলছি না আমার আশেপাশে থাকবে না, প্রবলেম হবে। কথাটা কি কানে? হোক প্রবলেম, কি এমন হবে ক্ষতি শুনি? রোজ তোমায় জ্বালিয়ে ভালোবাসি বলি যদি। প্রথমে ভেবেছিলাম আপনি একটা বখাটে, এখন আপনি একটা টিচার, তবে ইউনিক টাইপ টিচার। হলাম টিচার, তোমার জন্য পাখি হব, মাছ হব, চাঁদের আলো হব। টিচার কোনো ব্যাপার না। খুব কথা জানেন দেখছি। দেখব যেদিন হসপিটালে পড়ে থাকবেন সেদিন এত কথা কোথায় পান? নিঝুম কথাগুলো বলে চলে যায়। আরে, এ মেয়ের সমস্যা কি? একটু দাঁড়িয়ে কথা বলবে তা না, খালি চলে যায়। আর সেই কাল থেকে প্রবলেম হবে। হসপিটাল এসব কি? কার এত সাহস আমাকে হসপিটালে পাঠাবে? এই নিলয় কারো ভয় পায় না। মেয়েটাকে তো বোঝাতেই পারছি না। না পারছি ভালোবাসি বোঝাতে, না পারছি আমার কিছুই হবে না বোঝাতে। নিলয় বিরক্তি নিয়ে কথাগুলো মনে মনে বলল। বন্ধুদের কথা চিপায় পড়ে সে নিঝুমকে পটাতে এসেছে। সেদিন শেয়ারিট কেলেঙ্কারিতে কেন যে কথা বলতে গিয়েছিল নিলয়, আজ তার মাসুল টের পাচ্ছে সে। পরে অবশ্য বন্ধুদের থেকে শুনেছিল নিঝুম কোনো ছেলেদেরই পাত্তা দেয় না, কোনো ছেলে বন্ধুও নেই ওর। কেন পাত্তা দেয় না? বিষয়টা মাথার উপর চেপে বসে নিলয়ের। আর সেই সময় বন্ধুগুলো চেপে ধরে বলে, নিঝুমের সাথে তোর প্রেম করতেই হবে। নিলয় চেয়েছিল এমনি পটিয়ে বন্ধুদেরকে দেখাবে, কিন্তু নিলয় এরম করে সত্যি সত্যি ভালোবাসবে নিঝুমকে তা কে জানতো। এখন সে না পারছে নিঝুমকে কাছে পেতে, আর না পারছে ছেড়ে দিতে। নিলয় সেখানে আর দাঁড়ালো না, দৌড়ে নিঝুমের সামনে গেল। নিলয় কোনো কিছু না বলে নিঝুমের গাল টেনে ধরল। নিলয়ের এমন সাহস দেখে তার বন্ধুরা সহ নিঝুম নিজেও অবাক হয়েছে। নিলয়েরও একটু অবাক হওয়ার কথা, তবে এমন সাহস অহরহ দেখায় নিলয়। কারণ নিলয়কে তারা কি করবে? চড় মারবে? কোনো ব্যাপার না তাতে। বখাটেদের এসব গায়েই লাগে না। নিঝুম কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিলয়ের গালে কালকের মতো আবার চড় দেয়। নিঝুম রেগে রেগে বলল, আপনার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? অনেক সাহস আমার। দেখুন, ভালোভাবে বলেছি আমার পিছু ছাড়তে, শোনেননি তো? দেখুন, আর নিজেকে ঠিকমতো নিজেই চিনতে পারেন কিনা। সময় হয়ে গেছে এবার। শোনো বালিকা, ভালোবাসা মানে সাহস। তুমি আমার ভালোবাসা। তোমাকে নিয়ে শত স্বপ্ন আমার দেখা বাকি, তোমাকে নিয়ে হাজার বসন্ত বেঁচে থাকার বাকি। ভয় নেই, ভালোবাসা দাও, কথা দিচ্ছি ছেড়ে যাব না। আগে নিজেকে ঠিক করুন। বখাটে ছেলেরা কখনো ভালোবাসতে পারে না, তারা শুধু জানে অন্যকে চালাতে, কষ্ট দিতে, নিজে মজা করতে। সামনে থেকে যান, লাস্ট ওয়ার্নিং। এরপর কিন্তু সত্যি বলছি, কিছু হয়ে গেলে আমি দায়ী নই। তোমার বিষয়ে আমিও মরতে রাজি, কিন্তু মরবো না। মরলে কে ভালোবাসবে? আর তোমাকে নিয়েই থাকবো, বুঝছো? কথা তো খুব ভালো শিখেছেন, মেয়ে পটাতে খুব পারেন। নিঝুম চলে গেল। বন্ধুগুলো পিছনে এসে দাঁড়ায়। আমি নিঝুমের দিকে তাকিয়ে আছি। কেন জানি না মনে হচ্ছে সে আমার দিকে তাকাবে। আমি কাউন্টডাউন করতে লাগলাম, হয়তো 10 সেকেন্ডের মধ্যেই সে তাকাবে। তাকাও, তাকাও, তাকাও। ধুর, আড়ালে চলে গেল। তাকালো না একটু। কি হয় একটু পিছনে ঘুরে তাকালে? ফাজিল মেয়ে।
বারবার ওর প্রেমে পড়তে বাধ্য করবে, আর সেটা প্রকাশ করলেই ঝাড়ি দেবে। নিলয় ঝাড়িতে ভয় পায় না। কিছু হলো নিলয়? হলো, হুমকি হলো। ওই তোদের বলেছিলাম না খোঁজ নিতে, নিলয়কে হুমকি দিয়েছে একটা মেয়ে। এর মধ্যে নিশ্চয়ই কিছু আছে। নির্জুম বারবার এরকম কথা বলছে আমাকে। দোস্ত, কোনো প্রকার কিছু জানতে পারলাম না। আমার মনে হয় মেয়েটা এমনি এমনি ভয় দেখাচ্ছে। বাদ দে সব, চলো ক্লাসের দিকে। ধুর, কিসের ক্লাস? কোনো ক্লাস করব না, চল ক্যান্টিনের দিকে যাই। ওরা সবাই ক্যান্টিনের উদ্দেশ্যে পা বাড়ালো। তখনই একটি সাদা রঙের R15 বাইক এসে ওদের সামনে থামলো। নিলয়ের ঠিক সামনে এসেই থামে বাইকটা। নিলয় এমন করে বাইক আসাতে চমকে ওঠে। হুট করে এরকম বাইক ড্রাইভার আসবে ওরা তা জানে না। নিলয়ের মাথায় রাগ উঠে যায়। সে বলল, শালা কে রে তুই? এভাবে সামনে এলি, হর্ন দিতে কি হয়েছিল? বাইকের উপরে একজন লোক বসে আছে, মাথায় হেলমেট, বেশ স্মার্ট পোশাক। বাইকের স্ট্যান্ড দিয়ে পা মাটিতে রেখে হেলমেট খুলল সে। ওরা সবাই সেদিকে তাকিয়ে আছে। ছেলেটার চুলগুলো লালচে রং করা, মুখে স্টাইল করা দাড়ি, চোখ দুটো যথেষ্ট সুন্দর তার। হাতে রোলেক্সের দামি ঘড়ি, স্যুট বুট পরা, গলাতে সাদা শার্টের উপরে কালো টাই ঝোলানো। বোঝাই যাচ্ছে লোকটা অফিস বয় বা নিজেরই কোনো অফিস আছে। বাইক থেকে নেমেই হেলান দিয়ে দাঁড়ালো বাইকে। ছেলেটা বাম পা একটু ভাঁজ করে ডান পায়ের সাথে ভর দিয়ে এমন স্টাইলে দাঁড়ালো যেন কোনো নায়ক এসে দাঁড়িয়েছে। পকেট থেকে দামি সিগারেটের প্যাকেট বের করে মুখে নিয়ে স্টাইল করে আগুন জ্বালিয়ে নিল সে। নিলয় ধ্রুবের দিকে তাকালো। ধ্রুব হারামি হাঁ হয়ে তাকিয়ে দেখছে ছেলেটাকে। জিসান নিজের দিকে একবার তাকাচ্ছে, আরেকবার ছেলেটার দিকে তাকাচ্ছে। সবাই ভাবছে এরকম যদি আমরাও পারতাম। কেন যে বখাটে হয়ে গিয়েছি। নিলয়ের হাসি পাচ্ছে বন্ধুদের এমন অবস্থা দেখে। রাফিন এসে নিলয়ের খুব কাছে এসে দাঁড়ালো। রাফিন শক্ট খাওয়া মার্কা চাহনি নিয়ে চেয়ে আছে। লোকটা মুখ থেকে সিগারেট ফেলে দিয়ে পায়ের সাহায্যে পিষে নেয়। তারপর সেন্টার ফ্রুট বের করে মুখে দিয়ে চিবোতে চিবোতে নিলয়ের দিকে তাকিয়ে বলে, আরিউ নিলয়? নিলয় লোকটার দিকে তাকালো। তার মানে লোকটা নিলয়ের কাছেই এসেছে। কিন্তু কেন? কি করেছে নিলয়? নিলয় যা করে তার বিরুদ্ধে কেউ তো কথা বলবে না। নিলয় মনে করার চেষ্টা করে। নিলয় বা তার বন্ধুরা যতদূর মনে পড়ছে লাস্ট 2 মাসে তারা কোনো প্রকার মারামারি করেনি। আর করলেও কি নিলয়ের উপরে কেউ কথা বলবে বা বিচার দেবে? সে সাহস তাহলে টিজ করেছে কাউকে? নিঝুমের সাথে ছাড়া কোনো মেয়ের সাথে বেশ কদিন হলো কথাই বলেনি নিলয়। এমনকি ক্যান্ডিডেট নির্বাচনে নিলয় তো ছিলই না। আর টিজ তো নিলয় বুদ্ধি হওয়ার পর থেকেই করে আসছে। তাহলে কেন এমন স্টাইলিশ পাবলিক নিলয়দেরকে খুঁজবে? তারপর হে মিস্টার বকাটে, ইউ নিলয়? আই এম শিওর। বাই দ্য ওয়ে, আই এম রাহাত, মাল্টিন্যাশনাল একটা কোম্পানির মালিক আমি নিজেই। তো আমার কাছে কি? তোমার কাছে অনেক কাজ আছে আমার। শুনেছি নিঝুমকে তুমি জ্বালাও। সে বলেছে? না। তাহলে ভাগেন, সে যদি বলে তখন আসবেন। ব্রো, কাজটা কিন্তু ঠিক করছো না। নিলয় বন্ধুদের কথা, আর যে আমাকে ভালোবাসবে তার কথা ছাড়া কারো কথা শোনে না। অনেক প্রবলেম হবে কিন্তু, একটু ভেবে কথা বলো। নিলয়ের যেটা ভালো মনে হয় সেটাই করে। নিলয় ভাবে না, নিলয়কে নিয়ে সবাই ভাবে। তোকে আমি। রাহাত কথাটা বলে নিলয়ের জামার কলার চেপে ধরে। নিলয়ের পিছনে থাকা তার বন্ধুগুলো কোমর থেকে পিস্তল বের করতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই সেখানে নিঝুম এসে পাশে নিলয়ের দাঁড়ায়। নিলয় রাহাতের দিকে তাকালো। নিলয়ের শার্টের কলার টেনে ধরে রেখেছে রাহাত। নিলয়ের দিকে নিঝুম একটু তাকিয়ে রাহাতকে একটা ঝাড়ি দিল। রাগ নিয়ে নিঝুম রাহাতকে বলল, আপনি আপনি এখানে কেন? কে পাঠিয়েছে? আর আপনার সাহস কি করে হয় ওর জামার কলার ধরতে? চারুন বলছি। নিঝুমের কথা শুনে রাহাত ছেলেটা নিলয়ের জামার কলার নিলয়ের দিকে মুচকি হেসে তাকায় রাহাত। তারপর কানের কাছে মুখ এনে বলল, সময় থাকতে নিঝুমের পিছন থেকে সরে যা।
এর ফল অনেক খারাপ হতে যাচ্ছে, বুঝলি? নিলয় আরও মুচকি হেসে রাহাতের কানে কানে বলে, এই নিলয় কারো পিছনে ঘোরে না, নিলয় সামনেই থাকে। সাহস থাকলে সামনে এসেই কিছু করিস, যা ভাগ। রাহাত কিছু বলল না। সে নিঝুমের দিকে তাকিয়ে আর কোনো কথা না বলে বাইক নিয়ে হনহন করে চলে যায়। নিঝুম সহ সবাই রাহাতের চলে যাওয়া দেখলেও নিঝুমকে নিয়ে নিলয়ের ভাবনা বিশাল ধারণ করেছে। নিলয় মনে মনে ভাবছে, এটা কি হলো? এক কথাতেই নিঝুমের সব আদেশ মেনে চলেও গেল ছেলেটা, ব্যাপারটা কি? নিঝুম নিলয়ের দিকে তাকায়, নিঝুমের দিকেই সে তাকিয়ে আছে। নিঝুম কোনো কথা না বলে চলে যেত। নিলয়ের সঙ্গে সঙ্গে পিছন থেকে নিঝুমের হাত টেনে ধরল। নিঝুম নরম গলায় বলল, নিলয় সাহেব, আমার হাত ছাড়ুন। আচ্ছা। নিঝুম আর সেখানে এক মুহূর্ত দাঁড়ায় না। সে কোনো দিক না তাকিয়ে হেঁটে চলে যেতে থাকে। নিলয় কয়েক সেকেন্ড পর দৌড়ে নিঝুমের পাশে এসে চুপচাপ হাঁটতে লাগলো। কয়েক মুহূর্ত পর নিঝুম থেমে যায়। নিলয়ও থেমে গেল। নিঝুম আবার হাঁটা শুরু করলো। আবারও নিলয় হাঁটতে থাকে ওর পাশে। নিঝুম হুট করেই থেমে গেল। নিলয়ের দিকে ঘুরে কোমরে হাত পেঁচিয়ে নিঝুম বলল, কাজটা কিন্তু ঠিক করছেন না। এমন কেন করছেন? কতবার বোঝাবো আপনাকে? রাহাতকে চেন। বললাম না, আপনার অনেক সমস্যা হবে। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। কেন বুঝতে পারছেন না আপনি? আপনাকে আমার পছন্দ হয় না। আপনি একটা বখাটে টিচার। আমি চাই না আপনার কিছু হোক। ভালোবাসো বলে দিলেই হয়। এই ছেলে, কখন বললাম ভালোবাসি? মেরে না হাত পা ভেঙে ফেলবো। হসপিটালে গিয়ে চিঠি লিখবো। আরে দেখো না সিনেমায়, হসপিটালে শুয়ে ভালোবাসার মানুষের নাম বারবার নিতে থাকে। তখন ডক্টর এসে বলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে নিয়ে আসুন, না হলে রুগীকে বাঁচানো যাবে না। তখন নিরুপায় হয়ে তাকে ধরে আনতে হয়। আমিও সেই রকম করব। তখন তুমি আসতে বাধ্য। নিলয়ের এমন পরিচ্ছন্ন কথা শুনে নিঝুম হেসে দেয়। নিলয় ওর হাসির দিকে তাকিয়ে থাকে। নিলয় নিঝুমের দিকে চোখ টেরা করে তাকায়, সোজা করেও তাকায়। কোনো অ্যাঙ্গেল দিয়ে তাকে দেখার বাদ রাখছে না সে, কারণ নিঝুম হাসলে এত মিষ্টি লাগে তাকে। নিলয় তা কল্পনা করে কেমন যেন উন্মাদ হয়ে গেছে। নিঝুম রাগলে এত বেশি কিউট লাগে নিঝুম জানেই না। রাহাতকে যখন নিঝুম বকা দিচ্ছিল, নিলয় নিঝুমের দিকেই তাকিয়েছিল। নিঝুম একাধারে রাহাতকে ঝাড়ি দিয়েই যাচ্ছিল, আর নিলয় পাশে দাঁড়িয়ে নিঝুমের মুখে রাগের বিশাল লাল আভা দেখে বারবার পাগলের মতো মনে মনে কত কিছুই ভেবে চলেছিল। আর এখন কি সুন্দর করেই না হাসছে নিঝুম। নিলয় অনাদিত দৃষ্টিতে তাকিয়ে তা দেখছে। নিঝুম হাঁটছে। নিলয় ওর সামনে গিয়ে ওর দিকে তাকিয়ে উল্টোভাবে হাঁটতে থাকে। নিঝুম অবাক হয়েই তাকিয়ে আছে নিলয়ের পাগলামো দেখে। নিলয়ের দিকে সে একটু করে তাকাচ্ছে আর মুচকি হাসছে। নিলয় নিজের পিছনে হাত বেঁধে নিঝুমের দিকে তাকিয়ে উল্টো করে হাঁটছে। রাহাত ড্রিঙ্ক হাতে নিয়ে বসে আছে। ওর সামনে 4 জন লোক দাঁড়িয়ে আছে। পাশে রাহাতের বাবা রাহিম সাহেব বসে আছে। রাহিম সাহেব রাহাতের দিকে তাকিয়ে বলল, নিঝুমকে হাত করতে পারলি না? ড্যাড, মেয়েটা প্রচুর জেদি। ওর গায়ে কাঁটা আছে, ধরতে গেলেই ফুটে যাচ্ছে। কাটা সেটে দেব, কিন্তু ওই ছেলে। ওই ছেলে মানে? কোন ছেলে? থাক, বাদ দাও, আমার ব্যাপার এটা। তুমি যাও এখন এখান থেকে। রাহিম সাহেব চলে গেল রাহাতের কথা মতো। রাহাত কোটের পকেট থেকে একটা টাকার বান্ডিল 4 জন লোকের দিকে ছুঁড়ে দিল। একজন তা ক্যাচ নিয়ে রাহাতের দিকে তাকায়। রাহাত বলল, সময় মতো রেগে নেব, আপাতত রিল্যাক্স করো। কাজ হয়ে গেলে বেশি পাবে। ওই ছেলে যেন কখনো আর নিঝুমকে দেখতেও না পায়। ওকে বস। ছেলেগুলো চলে যায়। রাহাত ড্রিঙ্ক করতে করতে নিলয়ের কথা ভাবছে। তারপর ভার্সিটিতে এসেই নিঝুমকে খুঁজছে নিলয়। ধ্রুব এসে বলে, নিঝুমকে ক্যান্টিনে দেখলাম। নিলয় দ্রুত ক্যান্টিনে আসে। নিঝুমকে বসে থাকতে দেখল ও। নিঝুমের সামনে চেয়ারে কালকের সেই ছেলে, মানে রাহাত বসে আছে।
রাহাত হাসি হাসি মুখ নিয়ে নিঝুমের দিকে তাকিয়ে আছে, আর নিঝুম বিরক্তি নিয়ে নিচের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। রাহাত নিঝুমকে বলল, আঙ্কেলকে কেন জানাচ্ছ না? কি জানাবো? ছেলেটা যে দিন দিন তোমাকে বিরক্ত সীমা পার করে দিচ্ছে, সেই ব্যাপার। ওর থেকে আমি আপনার উপরে বেশি বিরক্ত, সেটা বাবাকে। বলো, কোনো ব্যাপার না। অ্যাটলিস্ট তিনি জানুক যে এখনো কোনো ছেলে তোমাকে জ্বালিয়ে বেঁচে আছে। তুমি বাসায় বলো, না হয় আমি তাকে সরিয়ে দিচ্ছি তোমার থেকে। বাবা জানবে কেন? আমি চাই না নিলয়ের কিছু হোক, আপনার কিছুই করা লাগবে। আমারও ভালো হোক, সেটাও কি চাও না? নাকি আমি মরে যাই, সেটা চাও? নিঝুম কিছু বলে না। নিঝুম মাথা নিচু করেই আছে। নিলয় এসেছে সামনে একটি বেঞ্চে। নিঝুম তা খেয়াল করেনি। নিলয় ওদের দুজনের কথা শুনে বুঝলো রাহাত নিঝুমকে ভালোবাসে, আর নিঝুমের বাবা নিশ্চয়ই প্রভাবশালী। রাহাতের সাথে নিঝুমের সম্পর্কটা কি? রাহাত কিভাবে নিঝুমের এত কাছের মানুষ হয়ে কথা বলছে? নিঝুম বিরক্তি নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। রাগী চোখে রাহাতের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে। এরপর ওর ব্যাগ নিয়ে কোনো দিক না তাকিয়েই বের হয়ে যায় সে। মিস্টার রাহাত সাহেব চুপচাপ বসে থাকলো। নিলয় পিছনের বেঞ্চ থেকে উঠে রাহাতের সামনে আসলো। রাহাতের সামনে চেয়ারে বসলো নিলয়। রাহাত গম্ভীর হয়ে তাকায় নিলয়ের দিকে। রাহাত নিলয়কে দেখে বলল, তুমি তুমি আমার সামনে কেন আসলে? নিলয় রাহাতের আরো সামনে গিয়ে দাঁড়ায়। কোনো কথা না বলে নিলয় চেয়ার টেনে, মানে নিঝুম যেটাতে বসেছিল সেটাতে বসলো। টেবিলে যেসব খাবার রাখা ছিল সবগুলো হাত দিয়েই খেতে লাগলো নিলয়। রাহাত নিলয়ের দিকে রাগী চোখেই চেয়ে আছে। সবগুলো প্লেট থেকে খাবার কোনো রকমে খেয়ে, কোল্ড ড্রিঙ্কস থেকে কোমল পানি খেয়ে বড় একটা ঢেকুর তুলল নিলয়। ওর এমন কাজ দেখে রাহাত বেশ রেগেই গেছে। নিলয় মুচকি হাসলো, কারণ নিলয় নিজেই চায় রাহাত রাগ করুক, নিলয়কে সে কিছু বলুক। নিলয়ের উপর রেগে রাহাত বলল, তোকে বলেছিলাম নিঝুমের পিছনে না ঘুর। ওকে, সামনে সামনেই ঘুরবো, পিছনে তুমিই ঘুরো ব্রো। দেখ, তোকে এখনও নিঝুমের জন্যই কিছু বল। আমিও। তোর সাহস কি করে হয় আমাকে হুমকি দেওয়া? নিলয় হুমকি দেয় না, নিলয় কাজ করে দেখ। তোকে 2 মিনিটেই জেলে পুরে দেব। 1 মিনিটে জেল থেকে বের হয়ে আস। তোকে আমি কোনো জেল নাই আমাকে 10 মিনিটের বেশি আটকে রাখবে। নির্জমের ধারের কাছে যেন তোকে না দেখি। তোকে আমার বন্ধুদের বেশ ভালো লেগেছে, তাই প্রথমবার তোকে না মেরে বুঝিয়ে বললাম। শালা তোকে আমি। কথাটা বলেই রাহাত নিলয়ের গালে জোরে ঘুষি দেয়। নিলয়ের কাঁধটা বাইরের দিকে ঘুরে যায়। নিঝুমকে এদিকেই আসতে দেখে। নিলয় তাড়াতাড়ি চিৎকার দিয়ে উঠে বলতে থাকে, আপনি এমন কেন? নির্জমকে ভালোবাসি, সে যে বাসবে আমি কি তাকে বলেছি একবারও? আমি তো আমার মনের কথা বলেছি। আপনি সব বুঝে আমাকে কেন মানলেন? আজ স্টুডেন্ট বলে এমন করলেন। যদি আপনার মতো টাকা থাকতো তাহলে দেখিয়ে দিতাম। রাহাত অবাক চোখেই নিলয়ের দিকে তাকিয়ে আছে, কারণ এমন করে নিলয় হঠাৎ কিছু বলবে রাহাত তা এক্সপেক্ট করেনি। নিলয় এখন তার নিজের চোখ দিয়ে পানি পড়ার ভানটাও করা শুরু করলো। নিঝুম এক প্রকার ছুটে আসে সেখানে। রাহাতের সামনে এসে তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, নিঝুম, নিলয় আমাকে। রাহাত উঠে দাঁড়ালো। নিঝুম ক্যান্টিনের মামার থেকে বরফ আনতে চলে যায়। নিলয় রাহাতের দিকে মুচকি হেসে তাকালো। রাহাত নিলয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তোকে পরে দেখে নেবো শালা। হাহা, দিস ইজ মাইন্ড গেমার অফ নিলয়। যা ভাগ শালা, ভালোবাসার রাজনীতি বুঝিস না না? আবার আসছে প্রেম করতে। রাহাত চলে গেল। নিঝুম বরফ এনে নিলয়ের গালে লাগিয়ে দিতে থাকে। নিলয় নিঝুমের দিকে তাকিয়ে আছে। পরিবেশটা এখন স্বাভাবিক। নিঝুম নিলয়ের গালে বরফ লাগাতে লাগাতে বলে, খুব তো বড় বড় কথা বলেন, অনেক সাহসের কথা বলেন, কেউ তো কিছুই করতে পারবে না। এখন তো মার খেয়ে বসে আছেন, মারতে তো পারেন না, খালি আমার সাথে এসে সাহস দেখ। আমি তো মাস্তান নই, আমি প্রেমিক। প্রেমিকার বহু বছর ধরে মার খেয়ে আসা। হয়েছে হয়েছে, আপনাকে সাপোর্ট করেছি বলে ভাববেন না আমি রাজি হয়ে গেছি। যদি আপু জানে
যে আপনার সাথে আমি কথা বলছি, তাহলে বুঝবেন। কথাটা বলেই নিঝুম ক্যান্টিন থেকে বের হয়ে চলে যায়। নিলয় কয়েক সেকেন্ড নিঝুমের বলা শেষ কথাটার মানে বোঝার চেষ্টা করলো। তারপর আর দেরি না করে নিঝুমের পিছন পিছন সেও বেরিয়ে আসে। নিঝুম সোজা একটি গাছের নিচে গিয়ে বসে। নিলয় নিঝুমের দিকে এগিয়ে যেতে থাকে। এমন সময় রাফিন এসে বলে, নিলয়, তোকে একজন ডাকছে, ওইদিকে দেখ। রাফিনের কথা মতো নিলয় সেদিকে তাকায়। পুলিশের পোশাক পরে একজন অফিসার নিলয়কে সেদিকে ডাকছে। নিলয় কিছুটা অবাক হয়, কারণ পুলিশ নিলয়কে এভাবে কখনো ডাকেনি। আজ কেন ডাকছে? নিলয় প্রয়োজন বোধ করলো না। রাফিনকে বলল, তুই গিয়ে দেখে আয়। নিলয় কথাটা বলে নিঝুমের কাছে আসলো। এই মেয়ে শুনো। ও, আবার আপনি? দেখুন, বারবার বলছি আপনি আমার আশেপাশে আসবেন। আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে আমার পছন্দ না, আপনি বখাটে। এটাই কারণ? আচ্ছা, ভালো হয়ে গেলাম না, আমাকে এ অবধি যতগুলো ছেলে এসে প্রপোজ করেছে সবাইকে হসপিটালে যেতে হয়েছে। কেন? রাহাত সাহেব কি সবাইকে মেরে হসপিটালে পাঠিয়েছে? রাহাত না, আমার বাবা নিজেই। রাফিন এসে ওদের সামনে দাঁড়ায়। নিলয়রা ওর দিকে তাকাতেই বলল, সমস্যা নেই, আমি যাওয়াতে উনি চলে গেছেন, তুই প্রেম কর। রাফিন কথাটা বলে সেখান থেকে চলে যায়। নিলয়ের সাথে সাথেই নিঝুমের দিকে তাকালো। নিঝুম ওর দিকে চোখ গোল গোল করে তাকিয়ে আছে। রাফিনের এমন কথা শুনে নিঝুম বেশ অবাক হয়েছে। নিলয়ের দিকে ভ্রু কুঁচকানো দৃষ্টিতে ওই, আমরা প্রেম করছি? না মানে আসলে চুপ। শুনুন, আমার বাবা একজন নেতা, বুঝলেন? অনেক রাগী একজন মানুষ। ওনার রাগ আমি সহ্য করতে পারি না বলে একা থাকতেই ভালোবাসি। আমার মা নেই, মা মারা গিয়েছে। বাবা আমাকে অনেক ভালোবাসে, তবে ভালোবাসার নামে অনেক কেয়ার, শাসন করে আমার উপর। কি খাবো, কি পড়বো, কোন বিষয় নিয়ে পড়বো, কার সাথে কথা বলবো, সব কিছুই তিনি ঠিক করে দেন। বিষয়গুলো ওনার কাছে আমার প্রতি ভালোবাসা হলেও আমার কাছে পরাধীনতা। তাই রাগ করে বাড়ি থেকে চলে আসি। কিন্তু উনি আমার পিছনে লোক লাগিয়েই রেখেছে। এতদিনে আপনার খবর হয়েছে তো, আমি বারণ করেছি বলে কেউ কিচ্ছু বলেনি। বুঝলাম না প্রথমবার আমার বারণও কেন শুনলো ওরা। বাবার লোকগুলো আপনাকে কিছুই এখনো বলছে না কেন? অবশ্য আমি জানি বাবার কোনো কিছুরই গোপন নেই, উনি সবটা জেনে গেছে আপনি আমার সাথে কথা। কিন্তু ভেবে পাচ্ছি না, অন্যদের বেলাতে পরদিনই ছেলেগুলোর খোঁজ থাকে না। প্রথম যে ছেলে এসে কথা বলে পরদিন কেন, এরপরে আর কোনোদিনও তাদের দেখিনি। বাবা সবগুলোকে লোক দিয়ে মেরে হসপিটাল না হয় এলাকা ছাড়া করত, কিন্তু আপনার বেলাতে সব উল্টো হয়ে গেছে। আপনি দিব্যি ভালো আছেন। তারপর নিঝুম এক নাগাড়ে কথাগুলো বলে থামলো। নিঝুমের দিকে তাকালো নিলয়। নিলয়ের এখন সবটাই, নিলয়কে নিঝুম কেন হুমকি দিত সবটা নিলয় এখন বুঝতে পেরেছে। তবে মেয়েটা অবাক হয়েই তাকিয়ে আছে নিলয়ের দিকে। অবাক হওয়ারই কথা, কারণ এতদিনে নিলয় ব্যতীত যে ছেলে নিঝুমের সাথে এসে হেসে হেসে কথা বলেছে সেই ছেলেকে নিঝুমের বাবার লোকেরা মিলে প্রচুর মেরেছে, এলাকা ছাড়াও করেছে। তবে নিলয়ের সাথে নিঝুমের আব্বুর কোনোদিন কথাও হয়নি নিঝুমের বাবার সাথে। নিলয়ও বুঝতে পারছে না আঙ্কেল কেন এখনো তাকে কিছুই বলেনি। কিছু তো একটা আছে এসবের মধ্যে। আর আজকে পুলিশ নিলয়কে ডাকতে এসেছিল, নজরও রাখছে। নিলয় কিছুই ভাবছে না আর। সে যাই হয়ে যাক না কেন নিঝুমকে কখনোই ছাড়ছে না। নিঝুম নিলয়ের দিকে তাকিয়ে অনেক কিছুই ভাবছে। একবার নিঝুম ভাবল নিলয় বখাটে ছেলে, রাহাতের কাছে মার খেয়েছে। তাহলে এই নাদান মার্কা ছেলেকে আব্বুরা কিছুই এখনো কেন বলেনি? কে নিলয়?
সে কি শুধু বখাটে নাকি অন্য কিছু? নিলয় বলল, বুঝলাম সব, তবে আমার কিছু হবে না, কেউ পারবে না আমাদের আলাদা করতে। আহারে, কত সাহস! দেখলাম তো একটু আগেই মার খেয়ে বসে আছেন। হাসবেন না, হাসলে রাগ হয়। আপনাকে বলছি, প্লিজ আমার আশেপাশে আসবেন না। আচ্ছা, রাতের ব্যাপারটা কি সেটা একটু বলবা? বাবার দেখা সেরা পাত্র, আমার সাথে তার বিয়ে দেওয়ার চিন্তা আমার বাবার। আপনার থেকে মনে হয় আমি রাজি? তাহলে বলো, আমাকে ভালোবাসি বলো। অসহ্য। নিঝুম উঠে দাঁড়িয়ে হেঁটে চলে যেতে থাকে। নিলয় এসে দৌড়ে নিঝুমের হাত ধরল। নিঝুম পিছনে ঘুরতেই নিলয় তার ছেড়ে দিয়ে নিজের গালে হাত রাখল। নিঝুম এটা দেখে জোরে হেসে উঠল। নিলয় মেয়েটার হাসির দিকে তাকিয়ে আছে, সে কিছুই বলল না। নিঝুম বুকে হাত বেঁধে দাঁড়িয়ে রইল। কিছু সময় পর নিঝুম বলে, কি হলো বলুন? বক বক তো শুধু করে যান, আমি যাব আর পিছু পিছু আসবেন। খুব পারেন তো এটা। হাত ধরে। অসহ্য। তুমি মানে আমার মনের ব্যাগ পেশে জমে থাকা অভিমানী মহাবীর কাব্য। তোমার সাথে বকবক। নিঝুম আর নিলয় হাঁটছে। নিঝুম কোনো কথা বলছে না, কেবল হেঁটেই চলেছে। নিলয় খালি বকবক করছে। ভার্সিটি থেকে বের হলো দুজন। তারপর নিঝুম আর নিলয় অনেক সময় ধরে গল্প করে। সেদিনের মতো তাদের কথোপকথন শেষ হয়। পরের দিন নিলয় নিঝুমকে দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো। ওর বাড়ির সামনেই সকাল থেকে দুজন পুলিশ দাঁড়িয়ে নিলয়ের জন্য অপেক্ষা করছিল। নিলয় বেশ স্টাইল দিয়ে বাইরে বের হয়। ঘুরে পিছনে যখনই তাকায় দেখে দুজন পুলিশ দাঁড়ানো। রাস্তার বিপরীত পাশে দাঁড়িয়ে আছে, নিলয়ের দিকে তাকিয়ে। সেদিকে নিলয় তাকাতেই পুলিশ দুজন অন্যদিকে। নিলয় পুলিশদের দিকে তাকিয়ে থেকে মনে মনে ভাবল, কি সমস্যা এদের, এরা কেন আমাকে ফলো করছে? নিলয় চোখ সরিয়ে নিয়ে হাঁটা আরম্ভ করে। কালকে সেই পুলিশের সাথে আরেকজনও এসেছে আজ। নিলয়ের পিছনে পুলিশ দুজন আসতে থাকে। নিলয় আর পিছনে তাকালো না। ধ্রুব এসে বাইক নিয়ে থামে নিলয়ের সামনে। নিলয় ধ্রুবকে পুলিশের ব্যাপারে কিছুই বলল না। তারা বাইকে করে ভার্সিটির দিকে চলে আসে। পুলিশগুলো ওদের পিছু পিছু আসতে থাকে। নিলয়ের কেমন যেন একটু ভয় ভয় করছে, কারণ এ অবধি কখনো কোনো পুলিশ নিলয়ের উপর এমন করে নজর রাখেনি। হঠাৎ দুজন পুলিশ না জানি আবার কি করে বসে। ভার্সিটিতে আসার পর জিসান আর রাফিন এসে হাজির হয়। ধ্রুব বাইক থেকে নেমে নিলয়কে বলল, তুই কিন্তু পারলি না নিঝুমকে পটাতে। তাকে ভালোবেসে ফেলে। কিন্তু সে তো তোকে। নিলয় আশেপাশে তাকায়। নিঝুমকে খোঁজার চেষ্টা করলো সে। ক্যাম্পাসের একটি ফাঁকা জায়গাতে বান্ধবীদের সাথে বসে নিঝুম গল্প করছে। সবাই নিঝুমকে নিলয়ের ব্যাপারেই প্রশ্ন করছে, কিন্তু নিঝুম কোনো কিছুই উত্তর দিচ্ছে না। নিলয় নিঝুমকে দেখে সেখানে যায়। নিঝুমের কাছে আসার পরেই নিঝুমের বান্ধবীগুলো সেখান থেকে চলে গেল। নিঝুম একা বসে আছে। নিলয় ওর পাশে বসলো। নিলয় এক দৃষ্টিতে নিঝুমের দিকে তাকিয়ে থাকে। কোনো কথা বলছে না সে। নিঝুম নিলয়ের এমন চুপ থাকা দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে বল, কি ব্যাপার, আজকে কথা বলছেন না যে? ভাবছি কি? কখন ভালোবাসবে তুমি? ভালোবেসে কি হবে? সর্বনাশ। কার? তোমার বাপের অনেক টাকা, যৌতুক নিব তো। যান তো সামনে থেকে। হঠাৎ কয়েকটি গাড়ি বেশ স্পিডেই ভার্সিটির ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করলো। সবাই সেই দিকেই তাকিয়ে আছে। গাড়িগুলো সোজা নিলয়দের সামনে এসে থামলো। শুধু গাড়ি নয়, বাইকও আছে। দুইটা বাইকের পিছনে দুটো জিপ গাড়ি, প্রতিটা বাইকে দুজন, আর গাড়িতে মোট 4 জন করে বসে আছে। 12 জন ছেলে নিলয়দের সামনে এসে গাড়ি থেকে নামলো। নিলয় বা নিঝুম, এমনকি নিলয়ের বন্ধুরাও ছেলেগুলোকে চেনে না। ছেলেগুলো দেখতে স্বাস্থ্যবান। ছেলেগুলোর কপালে রুমাল বাঁধা, চোখে লাল নীল সানগ্লাস। প্রায় সবার হাতেই হকি স্টিক, বেসবল স্টিক।
নিলয় আর নিঝুম ওদের দিকে তাকিয়ে আছে। নিলয়দের সামনে এসে মোটা করে একটা ফর্সা ছেলে দাঁড়ায়। নিঝুম বসা থেকে উঠে দাঁড়ালো, নিলয়ও উঠে দাঁড়ালো। নিলয়ের বন্ধুরা সবাই দৌড়ে তার পিছনে এসে দাঁড়ালো। ফর্সা করে ছেলেটা নিলয়দের সামনে এসে একটা সিগারেট জ্বালায়। নিঝুম রেগে গিয়ে বলল। নিঝুমের কথা শুনে ছেলেটা মুচকি হাসলো। সিগারেটের টান দিয়ে ধোঁয়াগুলো নিলয়ের মুখের উপর ছেড়ে দেয়। ধ্রুব পিছন থেকে এগিয়ে আসতে চাইল, কিন্তু নিলয় হাতের ইশারায় থামিয়ে দেয়। ছেলেগুলোকে আগে কোনোদিন দেখেনি তারা, চেনেও না। প্রথম ছেলেটা ইশারা করলো ওর পিছনে দাঁড়িয়ে থাকা আরও একটি ছেলেকে। ইশারা পেয়ে পিছনে থাকা একটা ছেলে এগিয়ে আসে নিলয়দের সামনে। কোনো কিছু না বলে সোজা নিঝুমের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। নিঝুম এক ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে সেখানেই দাঁড়ায়। নিঝুম বেশ রেগেই ছেলেগুলোর দিকে তাকিয়ে আছে। সে ওর সামনে থাকা ছেলেটাকে কিছু বলতে যাবে, তার আগে নিলয়ের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা বল, নিলয়, ওই জাহেদ। ওই ছেলেটা জাহেদ নামটা বলার সাথে সাথেই সব ছেলেগুলো হকি স্টিক নিয়ে এগিয়ে আসতে থাকে নিলয়দের দিকে। ছেলেগুলো বেশ দ্রুত এসেই হাতে থাকা স্টিকগুলো দিয়ে চরমভাবে নিলয়দের পেটাতে লাগলো। নিলয় বা নিঝুমদের কোনো প্রকার কিছু বলার সুযোগ না দিয়ে বেধড়কভাবে পেটাতে থাকে। বেশ কিছু সময় ধরে নিলয়দের উপর অচেনা ছেলেগুলোর মার চলল। চারপাশে ভার্সিটির সব ছেলে মেয়ে গোল হয়ে দৃশ্যটা দেখতে থাকে। এভাবে কিছু সময় পর নিলয়েরা জ্ঞান হারায়। নিঝুম চিৎকার করে এসব কিছু বন্ধ করতে বলে, কিন্তু ছেলেগুলো কেউ নিঝুমের কথা শোনে না। এক নিঝুম ছাড়া কেউ নিলয়দের এমন অবস্থায় কথা বলেনি, বরং অনেকেই হেসেছে। কারণ নিলয়েরা মাস্তান বখাটে, সবাইকে ওরা জ্বালিয়েছে, তাই কেউ ওদের জন্য এগিয়ে আসবে না। অনেকেই মনে মনে হয়তো বলছে ঠিক হয়েছে, এমন বখাটে ছেলেগুলোকে এভাবেই পেটানো দরকার। নিলয় একবার নিঝুমের দিকে তাকিয়েছিল। নিঝুম চিৎকার করে কাঁদছে আর বলতে থাকে, ওকে আপনারা কেন মারছেন, কি করেছে ও? এরপর নিলয় আর কিছু শুনতে পায় না। মোটা গোছের একটি ছেলে নিলয়ের কপালে জোরে একটি বাড়ি দেয়। তারপর সবকিছু নীরব নিস্তব্ধ। নিঝুমকে ওই ছেলেগুলো টানতে টানতে ক্যাম্পাস থেকে নিয়ে যায়। চোখ খুলে তাকালো নিলয়। কেমন একটা ঠান্ডা ঠান্ডা অনুভব করলো রুমটাতে। নিলয়ের একবার মনে হলো সে হয়তো নিজের বাড়িতে আছে, কিন্তু না, হসপিটালের বেডেই শুয়ে আছে সে। কিন্তু ঠান্ডা কেন লাগছে তার? এসি রুম, ভিআইপি কেবিনে আমি কি করছি? না, এটা কি করে সম্ভব? আমাকে কে আবার ভিআইপি কেবিনে নিয়ে আসবে? বড় কথা, আমাকেই বা কে হসপিটালে নিয়ে আসছে? নিলয় রুমের আশেপাশে তাকিয়ে কথাগুলো ভাবল। সে একাই রুমে শুয়ে আছে। নিলয় এখানে কিভাবে আসলো? আর নিঝুমি বা কোথায়? ধ্রুব, রাফিন, জিসান ওরা কোথায়? নিলয় কোনো রকমে শোয়া থেকে ওঠার চেষ্টা করলো। তখনই এক নার্স ছুটে এসে বকা দেওয়ার ভঙ্গিতে নিলয়কে বলল, এই এই, কি করছেন? টানা 3.5 দিন পর জ্ঞান ফিরেছে আপনার, এখনো ঠিকমতো সুস্থ হননি, উঠবেন না, শুয়ে থাকুন। নিলয় ভ্রু কুঁচকে তাকায় নার্সের দিকে। অবাক হয় সে, এরকম কেয়ারের মানে কি? বড় কথা, 3 দিন পর ওর জ্ঞান ফিরেছে। ভাবতেই সে অবাক হয়ে গেছে। এসি রুম, বেডটাও বেশ আরামের। বালিশটা কোনো রকমে সোজা করে হালকা হেলান দিল নিলয়। চোখ আটকে যায় তার ডান পাশে চেয়ারের দিকে। একজন মধ্যবয়স্ক লোক সাদা পাঞ্জাবি পরে বসে আছে। দরজার কাছে আরো 4 জন লোক দাঁড়িয়ে আছে। নিলয় এতক্ষণ কাউকে দেখেনি। ওদের মধ্যে 2 জনকে নিলয় বেশ ভালো মতোই চেনে। গত 4 দিন আগে ওই 2টো লোকদেরকে নিলয় নিজেকে ফলো করতে দেখেছিল। মানে এরা 4 জনই পুলিশ। কিন্তু এই চেয়ারে বসে থাকা লোকটাকে নিলয়ের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। কোনো রকমে ওনার দিকে কয়েকবার তাকালো নিলয়। লোকটা বসা থেকে উঠে আসলেন নিলয়ের দিকে। কোনো কথা না বলে নিলয়ের কপালে হাত রাখলেন তিনি। নিলয়ের হাত আর বুকে হাত দিয়ে ভালো মতো চেক করলেন। নার্সের দিকে তাকিয়ে আদেশ স্বরূপ বললেন, ডক্টরকে ডাকুন, চেক করতে বলুন ছেলেটা এখন কেমন আছে। নিলয় অবাক হলো। নিলয় লোকটার মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, লোকটা পাগল নাকি? এরকম করে জীবনে কোনোদিন কেয়ারই পেলাম না, পাবো কি করে? ছ্যাঁচড়া বা বখাটেরা তো এরকমই হয়।
কিন্তু ইনি এমন করে কেন কেয়ার নিচ্ছেন? মনে তো পড়ে না আমি কারো উপকার করেছি। তাহলে সবকিছু এমন হচ্ছে কেন? লোকটা আবারও চেয়ারে গিয়ে বসলেন। কয়েক মিনিট পর তিনজন ডাক্তার এসে হাজির। নিলয় একটু শকড হয়, কারণ ডাক্তারদের ডেকে পাওয়া যায় না, অথচ বসে থাকা লোকটার কথাতে তিনজন ডাক্তার এসে হাজির। কি হচ্ছে এগুলো? ডাক্তার তিনজনই নিলয়কে বেশ কিছু সময় ধরে ভালো মতো চেক করলো। তারপর লোকটার দিকে তাকিয়ে হাসি হাসি মুখে একজন বলে, সে এখন ঠিক আছে, রক্ত বের হওয়ার কারণে দুর্বল হয়ে আছে শরীর। ডাক্তার কথাটা বলে চলে যায়। নিলয় কেবল ওনাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সেই পুলিশগুলো আর বয়স্ক লোকটা ধ্রুবর রুমের মধ্যে স্থির হয়ে আছে। লোকটা নিলয়ের কাছে আসে, শাসন করে বলতে থাকে, বুঝলাম না, তোমার মতো এরকম একটা ছেলেকে আমার মেয়ে কি করে ভালোবাসলো? এতদিন সব ছেলেদের পিটিয়েছি আমি, কিন্তু তোমাকে পিটাতে পারিনি। তার আগে কারা এসে পিটিয়ে গেল, আর তারপর যে কি কাণ্ড ঘটিয়েছে আমার মেয়ে, ভাবতেই পারছি না তোমাকে এত ভালোবাসবে। ওর জন্যই আজ 3 দিন ধরে হসপিটালে পড়ে আছি আমি। কারা ছিল ছেলেগুলো? তুমি চেনো তাদেরকে? নিলয় ভ্যাবাচাকা খায়। ওর মাথায় এখন নিঝুমের বাবার কথা কিছুই ঢুকছে না। নিলয় এমনিতেই ওই ছেলেগুলোর রহস্য বুঝতে পারেনি, তার উপর নিঝুমের বাবার কথা শুনে সবকিছু কেমন যেন ওর কাছে আরো জটিল মনে হতে থাকে। তবে নিলয় এখন অবাক হলো, কারণ নিঝুমের বাবা নিলয়কে মারেনি। তাহলে কে মেরেছে? নিলয় প্রথমে ভেবেছিল ওরা নিঝুমের বাবার লোক। নিলয়ের বন্ধুরা কোথায়? নিলয় ভাবতে থাকে, তাকে এভাবে মারা অন্তত এলাকার কোনো ছেলের কাজ হবে না। বাইরে থেকে নয়তো নিলয়কে কখনো চেনে না এমন ছেলেরাই নিলয়কে মেরেছে। কিন্তু কারা মেরেছে? নিলয়ের এমন ভাবনাতে হঠাৎ নিঝুমের বাবার কথাগুলো মনে পড়তে থাকে। তিনি বলেছিলেন নিঝুম নিলয়কে ভালোবাসে, কিন্তু নিঝুম তো কখনো নিলয়কে ভালোবাসেনি। নিঝুম নিলয়কে আবার কবে ভালোবাসলো? নিলয় বেডে শুয়ে শুয়ে অনেক কিছুই চিন্তা করছে। এমন সময় ওর সব বন্ধুরা হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ নিয়ে এক এক করে নিলয়ের রুমে প্রবেশ করছে। নিলয় ওদের দিকে তাকায়। নিঝুমের বাবা, আচ্ছা তাহলে রেস্ট নাও, আমি গেলাম, আর আমার অফিসে আসবে, কথা আছে। নিঝুমের বাবা চলে গেল। ধ্রুব, জিসান আর রাফিনের হাতে পায়ে ব্যান্ডেজ ভালো মতোই করা হয়েছে। ধ্রুব এসে নিলয়ের পাশে বসে বলল, ছেলেগুলো কারা জানিস? না। তো নিজামের উঠতি হাজব্যান্ডের ভাড়া করা ছেলেরা। মানে রাহাতের কথাতেই ওরা আমাদের পিটিয়েছে? সহজ করে বললে ওরা রাহাতের লোক। আচ্ছা বাদ দে নিলয়, আগে রেস্ট। সবাই যখন আমাদের মেরে চলে যাচ্ছিল, তখন এই 2 জন পুলিশ এসে আমাদেরকে হসপিটালে আনে। আমি চেতনাতেই ছিলাম। কিছু সময় পর সেখানে নিঝুমও আসে। সে কাকে যেন ফোন দেয়, তারপর 2টা গাড়ি চলে আসছে আর সোজা হসপিটালে নিয়ে আসছে। নিঝুম কিন্তু তোর মাথায় ওনার কোলে নিয়ে সারা রাস্তায় তোর নাম করে কেঁদেছিল আর বলেছিল তোমার কিচ্ছু হবে না নিলয়। কিন্তু আফসোস, তোকে এসসি কেবিনে আর আমার চেয়ার কোচ কেবিনে থাকলাম নিঝুমকে নিতে, আর বাচ্চারা এসেছে ফুটবল খেলতে। শালা কি কপাল তোর, ভালোবাসা পাওয়ার জন্য এত কিছুই করলি, সে বলল না আর মার খেয়েই এটা পেয়ে গেলি। যাকগে, এখন এই বকাটে লাইফটা থেকে বের হ, নে রেস্ট নে, তোর ঝামলাতে যাওয়ার দরকার নেই, আমরা সব সামলে নেব। কথাগুলো বলে রাফিন, ধ্রুব আর জিসান সবাই চলে গেল। নিলয় চুপচাপ কথাগুলো শুনেছে। রাহাত নামটা বারবার মনে পড়ছে ওর, কিন্তু এখন যতই সে রেগে থাকুক না কেন, আগে নিলয়ের সুস্থতা দরকার। ওদিকে রাহাতের সামনে সেই ছেলেগুলো দাঁড়িয়ে আছে। সবাই বেশ শক্তিশালী দেহের অধিকারী। রাহাতের মুখে গাম্ভীর্য। রাহাত একটি টাকার বান্ডিল বের করে ছেলেগুলোর দিকে ছুঁড়ে দেয়। প্রথম ছেলেটা টাকার বান্ডিল ক্যাচ ধরে বলে, বস, কাজ করে দিয়েছি ঠিকমতো। আপনি তাকে একেবারে মেরে ফেলতে বারণ করেছিলেন, তাই তাকে মারিনি, শুধু হালকা ডোজ দিয়েছি, আর তাতেই বেচারা কাঁদ। আপনি যেভাবে বলেছিলেন, ছেলেটাকে দেখলে মনে হবে সে বাচ্চা, মারামারি করতে পারবে কিনা সন্দেহ। যাই হোক, কাজ করে দিয়েছি, দরকার পড়লে ডাকবেন, চলে আসবো।
তোরা আপাতত কয়েকদিন গা ঢাকা দিয়ে থাক। নিলয় সুবিধার কেউ না, তোদেরকে ফেলে মেরে ফেলবে একেবারে। আরে বস, এবার তাহলে একেই পুরোপুরি জানে মেরে ফেলবো। কথাটা বলে ছেলেগুলো সেখান থেকে চলে যায়। রাহাত বসা থেকে উঠে পাইচারি করছে, কারণ একটু আগে নিঝুমের বাবার কল এসেছিল। তিনি অনেক কিছুই বলেছেন। তারপর নিলয় দরজার দিকে তাকিয়ে আছে। বন্ধুদের বলা শেষ কথাটা বারবার যেন নিলয়ের কানে বাজতে লাগল। নিলয় দরজার দিকে তাকিয়েই মনে মনে বলল, আমি কি সত্যিই বখাটে? বখাটেই। টিজার মাস্তানিও করি, কিন্তু কেন? অবশ্যই বখাটে আমি। ক্লাস 10-এ থাকতে একসময় একটা মেয়ের ওড়না টেনে ধরেছিলাম এই বখাটে স্বভাবের জন্য। সবার সামনে চড় মেরেছিল আমাকে, আরও অনেক গালিও শুনতে হয়। তাহলে আমি সত্যিই বখাটে? এরকমটা তো আমি ছিলাম না। তাহলে কেন আজ আমি এমন? নিলয়ের চোখ বেয়ে পানি বের হয়ে আসার উপক্রম হয়। তখনই দরজায় কারো আসার শব্দ শুনতে পেল। তাড়াতাড়ি নিজেকে সামলে নিল নিলয়। চোখের কোণায় জমা পানি মুছে দরজার দিকে তাকালো। নিঝুম এসেছে। নিঝুম নিলয়ের দিকে তাকিয়ে আছে, আর নিলয় ওর চোখের দিকে। নিঝুমের চোখ দুটো ফোলা ফোলা হয়ে আছে। কিন্তু কেন? মানুষ যখন চুপচাপ কাউকে না জানিয়ে কান্না করে তখন এমন চোখ ফুলে যায়। তবে কি নিঝুম কেঁদেছে? কিন্তু কেন? নিঝুম কি নিলয়ের জন্য কেঁদেছে? সত্যি, নিঝুম নিলয়ের জন্যই কেঁদেছে। কিন্তু কেন? নিঝুম তো নিলয়কে ভালোবাসে না। নিলয়ের মতো খারাপ ছেলের জন্য সে কেন কাঁদবে? নিঝুম এগিয়ে আসে। কেমন আছেন? ভালো। আমার আবার কি হবে? আমার কিছুই করতে পারবে না। তবে তোমার কথাই সত্য হলো, হসপিটালে শুয়ে আছি, কিন্তু ভালোবাসা। ওই চুপ, সাহসী না, কিচ্ছু হবে না তাই না? খুব তো দেখলাম সবার সামনে কতগুলো মার খেতে। যদি আমি না থাকতাম তাহলে তো ওখানেই পড়ে থাকতেন, কেউ তো দেখতো না। কথাটা সত্যি। নিলয়কে দেখার মতো কেউ নেই। বন্ধুগুলো আছে, কিন্তু ওরাও মার খেয়ে পড়েছিল নিলয়ের সাথে। সত্যি, নিঝুম না থাকলে হয়তো ওখানেই পড়ে থাকতে হতো ওদের। ফাজিল বখাটে ছেলেটা আজ হঠাৎ চুপচাপ হয়ে গেছে। নিঝুমের শাসন মিশ্রিত কথাগুলো শুনতে অনেক বেশি ভালো লাগছে নিলয়ের। এরকমটা কখনো হয়নি। এত মেয়েদের জ্বালিয়েছে সে। মেয়ের বাবা অভিযোগ করলে আরো বেশি করে জ্বালিয়েছে। অথচ নিঝুমকে জ্বালাতে গিয়ে ভালোবেসে ফেলেছে নিলয় অনেক আগেই। তা সে বুঝতে পারেনি। নিঝুম নিলয়ের মুখের দিকে তাকিয়ে আছে। নিলয়কে বেশ মায়াময় লাগছে, মুখে অনেক মায়া লেগে আছে। নিঝুম দাঁড়িয়ে থেকে বলে, কি হলো? চুপ কেন? এত সাহস, কত সাহস সে দেখলাম। শুধু দুর্বলদের উপরে নিজের ভাওতাবাজি দেখান। এই সাহস নিয়ে আমাকে ভালোবাসতে আসছিলেন? নিলয় মনে মনে হাসে। সে খুব করে চাইতো কেউ তাকে নিজের মতো ঠিক করে দিক, শাসন করুক, ভালোবাসুক, বকার ছলে তার ভালোবাসাগুলো প্রকাশ করুক, নিলয়কে শুধরে দিক। কিন্তু কোনোদিন এমন করে পায়নি কাউকে। তবে আজ মনে হচ্ছে পেয়েছে। নিঝুমের দিকে তাকালো। নিঝুম রাগী চোখে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিঝুম রাগলে ওর নাকের ডগা লাল হয়ে যায়। সেদিন জানতে চেয়েও পারেনি নিলয়, কিন্তু কেন তার এমন নাকের ডগা লাল হয়। নিলয় মনে মনে বলল, আজকে কি জিজ্ঞাসা করব? না থাক, কিছু সৌন্দর্যের রহস্য জানতে নেই। এই ছেলে চুপ কেন? বিশ্বাস করুন, আমার আব্বু আপনাকে মারেনি। আপনি জানেন? নিঝুম নিলয়ের পাশে এসে বসে। নিলয়ের সংকোচতা রেখে সরাসরি নিঝুমের হাত ধরল। মেয়েটা কিছুই বলল না। নিলয় হাত ছেড়ে দিল। নিঝুমের হাত নিলয় যতবার ধরেছে নিঝুম ততবারই রেগে গেছে। আজ নিঝুম রাগল না। কেন জানি না নিলয়ের নিঝুমের সেই রাগের প্রতিচ্ছবিটা দেখার ইচ্ছে হলো। কিন্তু নিঝুম রাগ না করে উল্টে নিলয়ের হাত ধরল। নিলয় অবাক চোখে তাকালো নিঝুমের দিকে। নিঝুম হাত ধরে এই যে, আপনাকে কিন্তু সারাটা সময় দেখছি আমি। কিভাবে? ওই যে সিসি ক্যামেরা,
এটা আমার আব্বুর হসপিটাল। আব্বু কিন্তু এখান দেখছে আমরা কি করছি। কি? নিলয় কিছুটা ভয়ে হাত ছাড়িয়ে নিল। নিঝুম হেসে ওঠে। নিলয় ওর হাসির দিকে তাকিয়ে থাকে কিছু সময়। সে হাসতে হাসতে বলে, সাহসী ছেলেটা এত ভীতু জানতাম না। নিলয় আবারও নিঝুমের হাত ধরল। নিঝুম ওর দিকে চুপ হয়ে তাকিয়ে আছে। তারপর 2 দিন পর হসপিটাল থেকে বের হয় নিলয়েরা। কয়েকদিন শেয়ার ভার্সিটির দিকে যায়নি। নিঝুম অনেক কল করেছে, নিলয়ের খোঁজ নিয়েছে। নিলয় কখনো ফোন রিসিভ করেছে, আবার করেনি। নিলয় 4 দিন পর বাড়ি থেকে বের হয়। উদ্দেশ্য নিঝুমের বাবার অফিসে গিয়ে নিঝুমের বাবার সাথে দেখা করবে। তাই সে আজ বেরিয়েছে। বেশ অনেকটা সময় পর নিলয় নিঝুমের বাবার অফিসে আসে। একটু পরেই একটা লোক এসে নিলয়কে স্যারের রুম দেখিয়ে দেয়। নিলয় তাড়াতাড়ি সেদিকে যায়। নিঝুমের বাবার নাম আজাদ। নিলয় এখন আজাদ সাহেবের অফিসে। তার সামনেই বসে আছে। এসি রুম, চারপাশ কাঁচে ঘেরা। আজাদ সাহেব নিলয়ের দিকে গম্ভীর চোখে তাকিয়ে আছেন। নিলয় ওনার সামনে চেয়ারে বসে আছে। নিলয় বিড়বিড় করে বলে, এত গম্ভীর চোখে তাকানোর কি আছে বুঝলাম না। এমন করে চাহনির মানেও বুঝতে পারছি না। নিলয়ের সামনে কফি, চা, বিস্কুট, আইসক্রিম, ড্রিঙ্ক সব চলে আসলো। আজাদ সাহেব নিলয়ের পছন্দের তোয়াক্কা করে সব অর্ডার করিয়েছে। নিলয়ে যেটা ভালো লাগবে সেটাই খাবে। নিলয় একটা বিস্কুট হাতে নেয়। 2 দিন আগের কথা ভাবছে নিলয়। নিলয়কে দেখতে 2 জন পুলিশ এসেছিল। 2 দিন আগেই তারা মূলত নিলয়কে নিতেই গিয়েছিল। একটা পুলিশ সরাসরি নিলয়কে বলে, স্যার তোমাকে স্যার? কোন স্যার? আমি কিছু করিনি, জেলে যাব না। আরে নিজুম ম্যামের বাবা আজাদ স্যার। কেন? জানি না, তোমাকে যেতে বলছে। আমি 2 দিন পরে যাব। তাকে বলবেন আমার সময় মতো আমি যাব। এখনো ওনার জামাই হয়নি আমি। ওকে। অফিসে আসার পর আজাদ সাহেব একবারও নিলয়ের সাথে কথা বলেনি। তবে তিনি নিলয়ের জন্য ঠিকই চা, কফি, বিস্কুটের অর্ডার করে সামনের টেবিল সাজিয়ে ফেলেছেন। নিলয় কফির মগ হাতে নিল। জড়তা আর অচেনা এক ভয়ের কারণে ঠিকমতো খেতেও পারছে না সে। আজাদ সাহেব নিলয়ের খাওয়া দেখছে। কোনো রকমে একটা বিস্কুট কফির সাথে ডুবিয়ে ভিজিয়ে গালে দিল। আজাদ সাহেব আরো গম্ভীর হয়ে নিলয়ের দিকে তাকালো। নিলয়ের অভ্যাস চা বা কফির সাথে বিস্কুট ডুবিয়ে ভিজিয়ে খাওয়া। হয়তো এটার কারণেই আজাদ সাহেবের এরকম চাহনি। নিঝুমের বাবা কেসে উঠে, নিঝুম তোমাকে কেন ভালোবাসে? নিলয় কেবল কফিতে চুমুক দিতেই যাচ্ছিল। হঠাৎ এরকম প্রশ্ন শুনে সে টেবিলে কফির মগ রেখে দেয়। নিলয় মনে মনে বলল, উনি কি মাথা মোটা? ওনার এমন প্রশ্ন শুনে আহাম্মক ছাড়া কিছুই বলতে ইচ্ছে করছে না তাকে। আরে বাবা, ভালোবাসে কেন সেটা কি করে বলবে? নিলয় পাল্টা প্রশ্ন করল, আপনি কেন নিঝুমের মাকে ভালোবাসতেন? নিলয়ের প্রশ্ন শুনে আজাদ সাহেব এবারে শান্ত দৃষ্টিতে তাকালো নিলয়ের দিকে। নিঝুমের বাবার চোখের ভাষা এখন পাল্টে যাচ্ছে। আগের মতো গুরুগম্ভীর দৃষ্টিতে নিলয়ের দিকে তাকাচ্ছে না। আজাদ সাহেব কিছুটা গাম্ভীর্য ভাব এনে বলেন, দেখো, তুমি নিশ্চয়ই জানো রাহাত নামের ছেলের সাথে আমি ওর বিয়ে ঠিক করেছি। বিয়ে তো ওর সাথে হবে না। কেন? আপনার মেয়ে আমাকে ভালোবাসে। কেন? আপনি কেন নিঝুমের মাকে ভালোবাসেন? উনি আবার চুপ হয়ে গেলেন। বিরক্তি নিয়ে নিলয়ের দিকে তাকালেন। রাগী রাগী দৃষ্টি নিয়ে নিলয়ের দিকে তাকানোর চেষ্টা করলেন। নিলয় মনে মনে হাসল। উনিও মনে মনে বলতে থাকেন, এমন একটা বিদঘুটে মার্কা ছেলেকে নিঝুম কি করে ভালোবাসলো। মেয়ের চয়েস দেখলে থাবড়াতেই মন চায়। তিনি নরম গলায় বললেন, দেখো, তোমার সাথে আমি কেন এত কথা বলছি বুঝতে পারছি না। অন্য সব ছেলেদের 2 মিনিটে পরের দিন এলাকা ছাড়া করেছি। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার মেয়ের সাথে কি? আমার সাহসের কি আছে? আপনি ভয় পাচ্ছেন আমাকে মারতে। নিঝুমের ভয়? আজাদ সাহেব চুপ থাকলেন। মন চাচ্ছে এখানেই ছেলেটাকে গুলি করে মারি। বিরক্তিকর একটা। আজাদ সাহেব মনে মনে কথা বললেন। নিলয় মুচকি হাসল। ওনার মনে মনে নিলয়কে কথা শোনানোর ভঙ্গিটা নিলয় বুঝতে পেরেছে। উনি
আচ্ছা, সে তোমায় চর মারেনি? কি মেরেছে? তাহলে কেন তুমি ওর পিছনে পড়েছিলে? এ অবধি যতগুলো ছেলেকে পিটিয়েছি ওরা উল্টে বলেছে আপনার থেকে আপনার মেয়ের চর বেশি জোরে হয়। আমি তো মনে করি ওর চরের কারণে ছেলেগুলো ওর সামনে যায় না। ও তো অনেক রাগী। জানি। জানো? কি জানো? ওর রাগের জন্যই আমি ওকে ছাড়া থাকতে হয়। বুঝতেছি না ও কেন তোমার মতো হাদামার্কা ছেলেকে ভালোবাসে। বখাটের জীবনযাপন নিজেরই খেয়াল করার সময় থাকে না। মা বাবার তো ঠিকই নেই। এমন কেন তুমি? আপনার আর আমার মাঝে তফাৎ কি জানেন? কি? আপনি ওর রাগের কারণে দূরে থাকেন, আর আমি ওর রাগের জন্য ভালোবাসি, কাছে থাকার চেষ্টা করি। তবে নিলয় থেমে যায়। সে আর কিছুই বলল না। কি বলবে সে আপাতত ভেবেও পাচ্ছে না। মা বাবা কথাটা শুনে বুকটা যেন ধক করে উঠল নিলয়ের। তবে সে শান্ত ভঙ্গিতে বসে মুচকি হাসল। আজাদ সাহেব নিলয়ের হাসির দিকে তাকিয়ে আছেন। আদরের মেয়ে, কোনো বাবা চাইবে না কোনো বখাটে ছেলের সাথে তার মেয়ে জড়িয়ে যাক। তাই তিনি নিলয়কে ডেকেছেন একটা সমাধান করার জন্য। উনি বললেন, রাহাতের সাথে ওর কয়েক মাস পর বিয়ে দেওয়ার প্ল্যান আছে। রাহাত এডুকেটেড, নিজস্ব বিজনেস আছে, নিজম সুখী থাকবে। নিজম তো তাকে ভালোবাসে না। সে তো তোমাকে ভালোবাসে, আর নিঝুম যা বলবে আমিও সেটাই করব। রাহাতকে এখন কি বলবো বুঝতে পারছি না। নিঝুমের জন্যই তোমার আশেপাশে আমার থাকা। প্রচণ্ড ভালোবাসি নিঝুমকে। ওর মা চলে যাওয়ার পর ওর প্রতি ভালোবাসাটা বেড়ে যায়। আমিও বুঝেছিলাম যে ভালোবাসার ফলে শাসন অনেকটাই বেড়ে গেছে, কিন্তু কি করব, ভয় পেতাম যদি মেয়েটা হারিয়ে যায়। চেয়েছি সে ভালো থাকুক সবসময়। রাহাত আমার চোখে ভালো একটা ছেলে। এ কারণে ধারণা করেছিলাম সে রাহাতকে ভালোবাসবে, তার সাথে থাকবে। কিন্তু কি হলো? তোমার মতো বখাটের একটা ছেলেকে হুট করে ভালোবেসে ফেললো। কিন্তু বুঝতে পারছি না, রাগী, ভয়ঙ্কর রাগী একটা মেয়ে, যে কিনা কোনো ছেলেকেই, এমনকি রাহাতকেও পাত্তা দিল না, সে তোমাকে ভালোবাসলো কি করে? নিলয় আজাদ সাহেবের সব কথা ওনার কথা বলা শেষ হতেই নিলয় বিড়বিড় করে বলল, এই লোকটা শিওর পাগল। লোকটার মাথার সমস্যা আছে। হুটহাট কি সব বলছেন ইনি। বুঝতে পারছি না ওনার মেয়ের সাথে প্রেম করতে উৎসাহ দিলেন নাকি ভয় দেখালেন। লোকটার মেন্টালি কোনো প্রবলেম আছে। নিলয় আর কিছু বলল না। অফিস থেকে বের হয় নিলয়। একটা রিক্সা ডেকে সোজা ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে এসে বন্ধুদের খুঁজে বের করলো ও। এবারে চারপাশে তাকালো। নিঝুমকে খুঁজছে নিলয়। নিলয় দেখে নিঝুম একটা ছেলের সাথে বসে আছে। নিলয় তাড়াতাড়ি বন্ধুদের থেকে চলে আসে। নিঝুম কখনো কোনো ছেলের পাশে এভাবে বসেনি। নিলয় দৌড়ে ওদের সামনে যায়। রাহাতের সাথেই বসে আছে নিঝুম। নিঝুমকে দেখে নিলয় বলল, তুমি এখানে? তোমাকে অনেক খুঁজেছি। কথাটা বলে রাহাতের দিকে তাকালো নিলয়। রাহাত নিলয়ের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। নিলয় রাহাতের দিকে তাকিয়ে মুচকি হাসল। নিলয়কে অবাক করে দিয়ে রাহাত বলল, শুভকামনা থাকবে। রাহাতের কথা শুনে অবাক হলো নিলয়। রাহাত বসা থেকে উঠে নিলয়ের কাঁধে কয়েকবার মৃদু চড়ের বিনিময়ে সে নিলয়কে উৎসাহ দিল। নিঝুম চুপচাপ হয়েই বসে আছে। নিলয় আর চোখে তাকালো রাহাতের দিকে। রাহাত নিলয়ের কানে মুখ এনে বিড়বিড় করে বলে, তোকে সেদিন মেরে ফেলাটাই ভালো ছিল। নিঝুমকে তো আমি নেবই। নিঝুম, তোমাদের জন্য শুভকামনা থাকবে। রাহাত নিঝুমের দিকে তাকিয়ে মুচকি হেসে শেষের কথাটা বলে চলে গেল। নিঝুম মুচকি হেসে বিদায় জানায়। নিলয় নিঝুমের পাশে বসলো। পকেট থেকে ফোন বের করে ধ্রুবকে মেসেজ দেয় নিলয়, রাহাতকে দেখে রাখ, মানে নজর রাখ। কেন জানি না মনে হচ্ছে কিছু হবে খুব তাড়াতাড়ি। নিলয় নিঝুমের দিকে তাকায়। নিঝুম বলে, আব্বু কি? তুমি জানো আমি তোমার বাবার অফিসে গিয়েছিলাম। জানি। আমাকে ভালোবাসো? বুঝে নাও। শুনতে চাই। বলবো কেন? আমি বকাটা একটা ছেলে। ছেড়ে দি ভাই। কেন তুমি বখাটে? পরে বলবো, শোনো। শুধু আমাকেই ভালোবাসবে, সবসময় আমাকে বোঝার চেষ্টা করবে।
ভুল করলে শুধরে দিবে। আর মাঝে মাঝে দুষ্টুমি করবে, ঝগড়া করবে, হুম একটু একটু শাসন করবে। আর তোমাকে ইচ্ছে করে রাগিয়ে দিব। আচ্ছা কখনো নিজে ইচ্ছে করে অভিমান করব, তারপর তুমি আমাকে জড়িয়ে ধরে অভিমানটা ভাঙাবে। আচ্ছা আমার প্রতি অফুরন্ত বিশ্বাস ও শ্রদ্ধা রাখবে। মাথা ব্যথা করলে টিপে দিবে, বিয়ের পর মশারি টাঙিয়ে দিবে কিন্তু। তারপর নিঝুম হাসতে লাগলো। হাসি থামিয়ে চুপচাপ বসে রইল। নিলয়ও চুপ হয়ে গেল। নিঝুম নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিজেই নিজের উপর অবাক হচ্ছে নিলয়। বখাটে ছেলেটা কেমন যেন হয়ে গেছে। নিঝুম তো জানেই না নিলয়ের সবকিছু। নিলয় শুধু বখাটে না, একজন ছদ্মবেশী মাস্তান। ওর কাজ হলো মাস্তানি করে বেড়ানো, কিন্তু মাস্তানিটা নিলয় সবার সামনে প্রকাশ করে না। যদি নিঝুম জানে নিলয় এমন, তাহলে নিঝুম কি ওকে ছেড়ে যাবে? তখন ছেড়ে গেলে নিলয় হয়তো তাকে আটকাবে না। সত্যি জানার পর যে কাছে থাকবে সেই সত্যিকারের ভালোবাসে। নিলয় অনেকবার চেয়েছে এরকম বখাটে মাস্তানির জীবন থেকে নিজেকে বের করতে, কিন্তু পারেনি। কেন পারেনি তার উত্তর নিলয়ের জানা নেই। হয়তো শাসন, না হয় বারণের অভাবে সে এমন। কে করবে তাকে শাসন বারণ? কেউ তো নেই নিলয়ের। নীরবতা ভেঙে নিঝুম বলল, আর কিছু আছে আপনার? আপাতত নেই। রাতকে তোমার পছন্দ? না, ছেলেটা ম্যাচিওর, তবে আমার পছন্দ না। কেন? জানি না। পছন্দ করার কারণ থাকে, অপছন্দের কি তবে কারণ নেই? থাকে। সবাইকে তো আর পছন্দ বা ভালোবাসা যায় না। বাবা আমাকে অনেক ভালোবাসে। যেদিন তুমি মার খেয়ে মাটিতে পড়েছিলে, প্রথমেই বাবাকে ফোন করি। আমার কথাগুলো শুনে তিনি অবাক হয়। কেন আমি তোমার জন্য কেঁদেছি? তিনি বারবার প্রশ্ন করছিল কেন কেঁদছিলাম, আর উত্তর আমিও সেদিন অনেক খুঁজেছি। নিজের অজান্তে এই বখাটে ছেলেটাকে ভালোবেসে ফেলেছি আমি। এসব করবে না আর, সবসময় ভালো ছেলে হয়ে থাকবে, বুঝেছো? আচ্ছা। দুজনে হাত ধরে চলে আসে ভার্সিটি থেকে। সবাই ওদের দুজনের দিকে অবাক চোখে তাকাচ্ছে। রিহান নামে সিনিয়র ছেলেটা ওদের সামনে এসে দাঁড়ায়। নিলয়ের দিকে বোকার মতো তাকিয়ে থাকে। ওনার দৃষ্টিতে রাগ আর ক্ষোভের পরিমাণ অনেকটাই পরিলক্ষিত হয়। বাড়িতে শুয়ে আছে নিলয়। শুয়ে আছে বলতে অঘরে ঘুমোচ্ছে যাকে বলে। হঠাৎ ওর ফোন বেজে ওঠে। নিলয় চোখ মেলে ফোনের দিকে তাকায়। অচেনা একটি নাম্বার। রিসিভ না করে কেটে দিল। তারপর থেকেই নিলয়ের ফোনে অটো কল আসতে থাকে। ধ্রুবের নাম্বার থেকে বেশি কল আসা শুরু করে। ধ্রুবের নাম্বার দেখে নিলয় রিসিভ করতেই যাচ্ছিল, তখনই ওই অচেনা নাম্বার থেকে কল আসে। কল রিসিভ হয়ে যায়। নিলয় রিসিভ করতেই ও পাশ থেকে হাউমাউ করে কান্নার শব্দ শুনতে পেল সে। নিলয় শোয়া থেকে উঠে বসে। কিছুটা ঘাবড়ে যায়ও। অপরিচিত নাম্বার, তার উপর কোনো পুরুষ লোক এভাবে কাঁদছে কোনো কথা না বলে। নিলয় বুঝতে পারছে না কি হয়েছে। নিলয় হ্যালো বলতেই ওপাশ থেকে বলতে থাকে, নিলয়, নিঝুমকে ওরা তুলে নিয়ে গেছে। আমার মেয়েটাকে বাঁচাও। আমি অনেক চেষ্টা করেও পারলাম না। সব দিকে খোঁজ করেছি, পুলিশও লাগিয়েছি, কিন্তু কোনো খোঁজ পাচ্ছি না। রাহাতের লোকেরা এসে নিঝুমকে ওর মেস থেকে তুলে নিয়ে যায়। প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও। নিঝুমের বাবা এক নাগাড়ে কথাগুলো বলে। নিলয় কোনো কথা না বলে ফোন কেটে দিল। নিলয়ের মাথাটা যেন হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছে। নিঝুমের নামটা শুনতেই ওর বুকটা যেন কয়েকবার জোরে কেঁপে ওঠে। নিলয় তাড়াতাড়ি ধ্রুবকে কল দিল। ধ্রুব সাথে সাথেই রিসিভ করে। সে বলতে থাকে, কি করছিস? তোকে কখন থেকে কল করছি। নিঝুম? নিঝুম রাহাতের কাছে, ওকে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। জলদি। মোড়ের মাথায় বসে যখন আড্ডা দিচ্ছিলাম, তখন সেই দিনের সেই ছেলেগুলো বাইক আর জিপ নিয়ে নিঝুমের মেসের দিকে যাচ্ছিল। সন্দেহ হয় আমরাও পেছু নেই। নিঝুমকে ওরা তুলে নিয়ে যায়। তোরা কি করছিলি? ওদের কাছে অস্ত্র ছিল, আর বুঝতে পারছিস উত্তেজনায় সব গুলিয়ে গেছে। তোকে যে জিসানকে ডাকতে পাঠাবো তা মাথা থেকে বের হয়ে যায়। তোকে কল দিচ্ছি আর তুই রিসিভ করছিস না। আঙ্কেল মানে নিঝুমের বাবা আমাদের সবার নাম্বারে কল করে খবর নিয়েছে, শুধু তোকে জানাতে পারছিল না। তুই চলে আয়।
শহর ছেড়ে বহুদূরে যাওয়ার প্ল্যান আছে ওদের। ভাগ্যিস রিফাতের বাইকটা ছিল, না হলে যে কি হতো। ফোন কেটে দিল নিলয়। গায়ের লোমগুলো যেন দাঁড়িয়ে গেছে ওর। বসা থেকে উঠে দাঁড়ালো নিলয়। ঘরের লাইট জ্বালিয়ে বিছানায় এসে বসলো। বিছানায় বসে কাপড়ের আলনাতে চোখ বোলায়। কেমন যেন গাটা কেঁপে উঠল তার। পুরনো সেই কাপড় যেটা পরে রাতের আধারে মাস্তানি করে বেরিয়েছিল নিলয়, সেগুলো এখন স্মৃতি। বেশ কয়েক বছর পোশাকটা পরা হয়নি তার। ড্রেসটার নাম দিয়েছিল মাস্তানি পোশাক। ওটা পরলে নিলয়ের মধ্যে জানোয়ার রূপী মানুষটা জেগে ওঠে। তখন নিলয় আর সাধারণ মানুষ থাকে না। রক্তের নেশা নিলয়ের মধ্যে চেপে বসে। নিলয়ের বাবার কথাগুলো খুব মনে পড়ে ওর। পোশাকটা আজকে খুব দরকার। লম্বা কালো পোশাক। ধ্রুব মজা করে বলতো আন্ডারটেকার পোশাক। ধীর পায়ে এগিয়ে পোশাকটা হাতে নিতেই নিলয়ের মনে নিঝুমের রাগী হাসি মিশ্রিত মায়াবী মুখটা চোখের সামনে ভেসে ওঠে। আর দেরি করল না নিলয়। ড্রেসটা গায়ে পরে নিল। তারপর পরিচিত কালো পোশাক আর সেই বাইকটা বের করলো নিলয়। কেমন যেন মনে হচ্ছে সবকিছু ওর কাছে। নিলয়টা যেন সেই আগের মতো নেই। বাইক স্টার্ট দিল। পুরনো কিছু নিয়ে এখন ভাবার সময় নেই তার। নিলয়ের ভাবনাতে এখন কেবল নিঝুমই আছে। জোরে বাইক চালাচ্ছে। কিছু সময় পর ধ্রুবের দেওয়া ঠিকানা দূর থেকে দেখা যাচ্ছে। গাড়ির দরজার সাথে হ্যান্ডকাফ লাগিয়ে নিঝুমকে আটকে রাখা হয়েছে। নিলয়কে যে মেরেছিল সে নিঝুমের থেকে একটু দূরে গোল একটি চেয়ারে বসে সিগারেট জ্বালিয়ে টানছে। একটু পর রাহাত এসে ওদের সামনে হাজির হয়। নিলয় বাইকটা আড়ালে রেখে ওদের পিছনে এসে লুকিয়ে দাঁড়ায়। বস, মেয়েটাকে তুলে এনেছি। আতিফ পারে না এমন কোনো কাজ নেই। নীলাকে মারতে বলেছিল, মেরেছি। মেয়েটাকে তুলে আনতে বলেছেন, এনেছি। ওর বাবার ভয়ে এত দূরে আনতে বলেছে, সেটাও করেছি। এবার তোমার পালা, টাকা দাও, চলে। এত তাড়াহুড়ো কিসের তোর? আসলটা তো বাকি আছে রে। ধ্রুব, জিসান আর রাফিন ওদের সামনে গিয়ে দাঁড়ায়। ধ্রুব কথাটা বলে ওঠে। ওদের পাশেই জিপ গাড়ির সাথে নিঝুমকে মুখের সাদা কাপড় দিয়ে হাতে হাতকড়া লাগিয়ে বেঁধে রাখা হয়েছে। নিঝুম কেবল করছে। রাহাত চমকে ওঠে ধ্রুবদের এভাবে আসার কারণে। বসা থেকে দাঁড়িয়ে গালি দিয়ে কুত্তার বাচ্চা, তোরা এখানে কিভাবে এলি? মালটা কই? ওকে তো আজ। বস, এত উত্তেজিত হচ্ছে কেন? বাচ্চা পোলাপে নাচছে, আদর করলে চুপ হয়ে যাও। এখনো তো আগের দিনের মারের দাগগুলো নিশ্চয়ই মুছে যায়নি। মুছে যায়নি, কারণ তোকে পেটাবে বলে। তোরা দেখ ভাই, বাচ্চাদের মেরে হাত নষ্ট করার কোনো মানেই নেই। তোদেরকে প্রথম যেদিন রাহাত ভাই মারতে বলেছিল, সেদিন ভেবেছিলাম তোরা আমার লেভেলে, কিন্তু যেই দেখি হাবাগোবা বাচ্চা ছেলে, এখানে কেন এসেছিস? নিঝুমকে নিতে, আর বাচ্চারা এসেছে ফুটবল। জাহেদ, দেখ তোরা কি করবি এদের। অর্ডার পেয়ে জাহেদ নামের একটি ছেলে ধ্রুবদের দিকে এগিয়ে আসতে থাকে। সেদিনের সেই ছেলেগুলো স্টিক হাতে ধ্রুবদের দিকে নিলয় দৌড়ে বাইকের কাছে আসলো। বাইক স্টার্ট দিল। জোরে টান দিয়ে ওদের সামনে এসে একবার গোল করে রাউন্ড দিয়ে নিল নিলয়। ছেলেগুলো সবাই থেমে গেল। ধ্রুব গিয়ে রাহাতের বসা টুল এগিয়ে এনে নিজেই বসে পড়ে। রাহাত আর আতিফ অবশ্য বোকার মতো করে তাকিয়ে আছে। নিলয় ধ্রুবদের পিছনে এসে বাইক রেখে দাঁড়ালো। লম্বা টুপিতে মুখ ঢাকা আছে ওর। সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় জিসানের দিকে মুখ করে ইশারা করে নিঝুমকে ছাড়িয়ে আনার জন্য। নিঝুমের পিছনে দুজন ছেলে হাতে লোহার রড নিয়ে দাঁড়িয়ে আছে। জিসান এগিয়ে যায়। আতিফ ওই দুজন ছেলেদের একজনকে জিসানকে মারতে বলে। জিসান এগিয়ে যেতে থাকে। একটি ছেলে রড হাতে এগিয়ে এসে জিসানকে যখনই মারতে যাবে তখনই শট করে একটা গুলির শব্দ শোনা যায়। শব্দের উদ্দেশ্যের দিকে তাকালো সবাই। নিলয়ের হাতে পিস্তল। আর গুলিটা সেই চালিয়েছে। যে ছেলেটা জিসানের দিকে এগিয়ে আসছিল তার বুকে গিয়ে গুলিটা লাগে। পিস্তলে সাইলেন্সার থাকায় বদ্ধ শব্দ ছাড়া কোনো শব্দই হলো না, কিন্তু সবাই জানে গুলিটা নিলয় চালিয়েছে। নিঝুমের পাশে আরেকটা ছেলে দৌড়ে এসে জিসানের হাতে চাবি দিয়ে দেয়। সবাই অবাক হয়েই পড়ে থাকা ছেলেটার দিকে তাকায় একবার, আবার নিলয়ের দিকে তাকায়। কিছু সময়ের জন্য যেন সব নীরব হয়ে গেছে।
জিসান এগিয়ে গিয়ে নিঝুমের মুখ থেকে বাঁধন খুলল। তারপর নিঝুমের হাতকড়া খুলে দিয়ে তাকে সেফ জায়গায় নিয়ে গিয়ে দাঁড়ায়। রাহাত নিলয়ের দিকে তাকায়। কে কে রাহাত চিৎকার দিয়ে ওঠে। নিলয়ের দিকে রাগী চোখে তাকালো রাহাত। আতিফের কাছে গিয়ে আতিফকে ধাক্কা দিয়ে বলে, ও সবাইকে মেরে ফেলবে, আমাকে বাঁচা। নিজুমকে তুলে আনাটাই ভুল ছিল। ভেবেছিলাম ওকে নষ্ট করে জোর করে বিয়ে করব, তখন সে আমার থাকতে বাধ্য। কিন্তু একে, আমাকে বাঁচা আতিফ। আতিফের কাছে গিয়ে আতিফকে ধাক্কা দিয়ে বলে। আতিফ কোনো কথা বলে না। হঠাৎ করেই আতিফ মাথাটা নিচু করে হাঁটু ভাঁজ করে বসে পড়ে নিলয়ের সামনে। আতিফের লোকেরাও আতিফের দেখাদেখিতে আতিফের মতো করে বসে যায়। রাহাত অবাক চোখেই তাকায়। রাহাত ভাবছে আতিফের কি হলো, কেন সে এমন করছে? আতিফ কি ভয় পেয়েছে? কেন সে এমন করে বসে পড়েছে? রাহাত অস্থির হয়ে আতিফকে প্রশ্ন করে, তুই এমন করে বসে পড়লি কেন? ভয় পেয়েছিস? একটু আগেই তো কত কথা বললি, এখন কেন চুপ হয়ে গেলি? ওই আতিফ। আতিফ কোনো কথা বলে না, কেবল মাথা নিচু করে বসে থাকে। ধ্রুব আর রাফিন জোরে হেসে ওঠে। রাহাত ওদের হাসির দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিলয়ের বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। মুখটা তখনও লম্বা টুপিতে ঢাকা আছে তার। নিঝুমের কথা আবারও মনে পড়ে যায় নিলয়ের। নিঝুম জিসানকে এতক্ষণে অনেকবার প্রশ্ন করেছে, কে এই লোকটা? ওকে দেখে কেন সবাই বসে পড়ছে? সে কি আমাকে বাঁচাতে এসেছে? জিসান কোনো প্রকার উত্তর দিচ্ছে না। রাহাত হুট করে আতিফের কোমরে গোজা পিস্তল নিয়ে নিলয়ের দিকে তাক করে। রাহাত গুলি করতে যাবে, তখনই খেয়াল করে কে যেন নিলয়ের পিছনে এসে খুব জোরে নিলয়ের মাথায় পিছন থেকে আঘাত করে। এক হাত ছিটকে মাথা থেকে লম্বা টুপিটা সরে যায় নিলয়ের। রাহাত আর নিঝুম নিলয়ের দিকে হাবার মতো তাকিয়ে থাকে। রাহাতও অবাক চোখে চেয়ে আছে। নিলয় ঘুরে পিছনে তাকায়। রিহান দাঁড়িয়ে আছে, হাতে বেসবল স্টিক। সে বলে, কি বলেছিলাম রাহাত, নিঝুমকে যদি আমরা না পাই তবে নীলেরও পেতে দেব না। অনেক ভাব নিঝুমের, তাই না? সব ছেলে পিছনে পড়ে থাকে বলে সবাইকে কষ্ট দেওয়ার অধিকার ওর নেই। ঠিক সময় এসে গেছে। কিন্তু আতিফ এভাবে কেন বসে আছে? আতিফ তখনও চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে বসে আছে। নিলয় মাথায় হাত দিয়ে দেখল কেটে গেছে অনেকটা। রক্ত গড়িয়ে নিচের দিকে চলে আসতে থাকে। নিলয় রিহানের দিকে তাকিয়ে বলল, নিঝুম না তোদের হবে আর না তো অন্য কারো, সেই কেবল এই নিলয়ের, বকাটে ছেলের নিলয়ের। অনেক সাহস তোর আমাকে মারার। পিছন থেকে কেন মারলি? সামনে থাকতে আসতি শালা। নিলয় আর কিছু বলল না। কথাগুলো বলে একটা গুলি চালালো। রিহান একটু সরে যেতেই ওর হাতে গিয়ে গুলিটা লাগে। নিলয় আরও একটি গুলি চালাতে প্রস্তুত হয়, কিন্তু তখনই অন্যদিক থেকে একটা গুলির শব্দ শুনতে পেল সবাই। সাথে সাথেই একটি আর্ত চিৎকার কানে আসে। নিলয় পিছনে ঘুরে তাকায়, দেখে রাহাতের হাতে গুলি লেগে সে মাটিতে পড়ে আছে। ওর পাশেই পিস্তল। সে নিলয়কে গুলি করতে যাচ্ছিল, কিন্তু রাহাতকে কে আটকালো? কিছুটা দূরে আজাদ সাহেব পুলিশ নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই বুঝে গিয়েছে রাহাতকে গুলি নিঝুমের বাবাই করেছে। নিঝুম দৌড়ে ওর বাবার কাছে চলে গেল। পুলিশ এসে নিলয়দের সবাইকে ঘিরে ধরে। নিঝুমের দিকে তাকিয়ে থাকে নিলয়। পুলিশ এসে নিলয়ের হাতে হাতকড়া পরাতে থাকে। নিলয় নিঝুমের দিকে আবারও তাকায়। নিলয় মনে মনে বলল, নিঝুম এখনই এসে বলবে ওকে কেন ধরছেন, ওকে ছেড়ে দিন, ও কিছু করেনি। কিন্তু না, নিঝুম কিছুই বলল না। নিলয় শুধু অবাক চোখেই তাকিয়ে আছে নিঝুমের দিকে। তোর কিছু হয়নি তো মা? আমি ঠিক আছি। নিঝুম নিলয়ের দিকে একবার তাকালো। তাৎক্ষণিক চোখ সরিয়ে ও ওর বাবার সাথে চলে যায়। বুকটা ছ্যাদ করে ওঠে নিলয়ের। নিঝুম এমন কেন করছে? নিলয় তাকে ডাক দিল, নিঝুম। নিঝুম দাঁড়ায়। নিলয়ের দিকে ঘুরে তাকায় সে। নিঝুমের চোখে মুখে রাগ আর ঘৃণা মিশ্রিত অনেক কিছুই স্পষ্ট এক অহেতুক ভাষা নিলয় টের পেয়েছে। কিন্তু কেন সে এমন করছে? নিঝুম কোনো কথা বলল না, সেখানে আর দাঁড়ালোও না। নিলয় চিৎকার দিয়ে উঠে বলে, নিঝুম আমার সাথে কথা বলো, কেন এমন করছো? নিঝুম
আজাদ সাহেবের সাথে গাড়িতে বসে কয়েক সেকেন্ড পরেই সেখান থেকে চলে যায়। পুলিশ নিলয়কে টানতে থাকে। নিস্তব্ধ পাথর হয়ে যায় নিলয়। কি করবে মাথায় আসে না ওর। চোখ দুটো যেন ঝাপসা হয়ে আসতে থাকে। নিঝুম এমনটা না করলেও পারত। নিলয়, বেরিয়ে আসো, স্যার তোমাকে ডাকছে। তোমায় ছেড়ে দেওয়া হয়েছে। থানায় বসে আছে নিলয়। নিলয়, ধ্রুব, জিসান আর রাফিন বসে আছে একই জায়গাতে। নিঝুমের কথা আজ 3 দিন ধরে খুব ভেবেছে নিলয়। বারবার একটাই প্রশ্ন নিজের সাথে করেছে, কেন সে এমন করলো, কিন্তু কোনো উত্তর পায়নি সে। এসব কিছু ভাবছিল তখনই হাবিলদার এসে কথাটা বলল। নিলয়ের চুপ থাকা দেখে হাবিলদার আবারও বলল কথাটি। নিলয় জানায়, আমি আমার বন্ধুদের ছাড়া যাব না। হাবিলদার থানার দরজা খুলে দিয়ে বলে, আরে তোমাদের সবাইকেই ছেড়ে দেওয়া হয়েছে, আসো তাড়াতাড়ি, না হলে আমার চাকরি থাকবে না। কারাগার থেকে বের হলো সবাই। অফিসারের রুমে এসে দেখে নিঝুমের বাবা বসে আছে সেখানে। অবাক হলো ওরা। ইনি কেন নিলয়কে ছাড়িয়েছেন? করুণা নাকি? কোনো কথা বললেন না আজাদ সাহেব। ওদেরকে ইশারা করলো বাইরে চলে যেতে। সবাই বাইরে আসলো। একটি সাদা রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির সামনে নিঝুম দাঁড়ানো। ধ্রুবরা নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, যা শালা, বেস্ট অফ লাক। কথাটা বলে ওরা যে যার মতো করে চলে যায়। নিলয় বোকার মতো দাঁড়িয়ে আছে। তবে নিঝুমের সাথে কোনো কথা না বলে নিলয় চলে আসতে যাবে তখনই ওই ছেলে, গাড়িতে ওঠো। নিঝুম এমনভাবে ঝাড়ি দিয়ে কথাটা বলে ওঠে, নিলয় শুনতে বাধ্য হয়। কিন্তু কেন শুনল ও? নিলয় গাড়িতে উঠতেই নিঝুম গাড়ি স্টার্ট দেয়। অনেকটা দূরে গাড়ি চালিয়ে নিলয়কে নিয়ে আসে। নিলয় পুরোটা রাস্তা কোনো কথা বলেনি। শরতের প্রকৃতির সাথে বাতাসও যেন নেচে উঠছে। বড় একটি কাশফুল বাগানের সামনে এসে থামে গাড়িটা। নিঝুম গাড়ি থেকে নামে। নিলয়ও নামলো গাড়ি থেকে। নিঝুম কাশফুল বাগানের দিকে এগিয়ে যায়। সন্ধ্যা হতে অনেকটা সময় বাকি। এখন সবে বিকেল। বিকেলের শান্ত পরিবেশে নরম রোদের আলোহ প্রবণ সময়টা কেমন যেন ভালো লাগতে শুরু করেছে নিলয়ের। সাদা মেঘগুলো উড়ে চলেছে অনেক দূর। স্নিগ্ধ বাতাসে কাশফুলগুলো নেচে উঠতে থাকে। নিঝুম গিয়ে কয়েকটি কাশফুল ছিঁড়ে নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয়ের দিকে রাগী চোখে তাকিয়ে বলে, এই যে মিস্টার নিলয়, এখন থেকে আর কোনো মাস্তানি আর বখাটেগিরি যেন না দেখি। আমাকে ভালোবাসবে অনেক, বুঝছো? অনেক কষ্ট হয়েছিল তোমাকে ওভাবে দেখে। জিসানের থেকে সবটা শুনছিলাম আমি। তোমার থাক শিষ্য। আচ্ছা আসো, আমার খোপায় কাশফুল গুজে দিবা। আচ্ছা, কাশফুল গুজলে কি বাজে দেখতে লাগবে আমায়? নিঝুম দৌড়ে কাশফুল বাগানে চলে যায়। নিলয় সেখানেই দাঁড়িয়ে থাকে। সৎমায়ের কথাটা বেশ মনেই পড়ছে নিলয়। ওর নিজের মা টাকার অভাবে মারা যায় অসুস্থতায়। কয়েক বছর পর নিলয়ের বাবা একটি ব্যবসা খুলে বসে। তার বাবার ব্যবসাটা বড় হতে সময় লাগেনি। বছর না ঘুরতেই বেশ টাকার মালিক। একদিন নিলয় স্কুল থেকে ফিরে দেখে বাড়িতে অনেক লোকজন। নিলয় ভিড় ঠেলে সামনে এগিয়ে গিয়ে দেখে ওর বাবা একজন মহিলার পাশে বসে আছে। মহিলার গায়ে লাল বেনারসি শাড়ি পরা। আগ্রহ নিয়ে প্রশ্ন করেছিল নিলয়, তিনি কে? ওর বাবা মুচকি হেসে বলেছিল, ও তোর নতুন মা। আমি বিয়ে করেছি, তোর জন্য করলাম। তুই একা থাকিস, তোর খেয়াল রাখবে। কিন্তু না, খেয়াল তিনি রাখেননি। প্রথম 1 মাস নিলয়কে অনেক আদর দেখিয়েছিল বাবার সামনে। নিলয়ের বাবা যেদিন বিদেশে যায় ব্যবসার কাজে, সেদিন রাতে যখন বই পড়ছিল নিলয়, তখনই সৎমা এসে নিলয়ের পিঠে লাথি মারে। নিলয় ছিটকে পড়ে যায় চেয়ারে। সৎমা, শোন হারামির বাচ্চা, তোদের বাড়িতে চাকরানি কাজ করতে আসিনি আমি। অনেক জ্বালিয়েছিস এই কদিনে। মা ওটা দাও, মা এটা করে দাও, মা খাইয়ে দাও, মা আমার কাপড়গুলো কেচে দাও। কি ভাবছিস আমি তোদের কাজের মেয়ে? কাল থেকে বাড়ির সব কাজ করবি।
আর এইসব যদি তোর হারামি বাপ জানে বা তুই বলেছিস, তোর কিন্তু না, তোর না, তোর বাপেরে বিষ দিয়ে মেরে ফেলবো। নিলয় কিছুই বলেনি। সারা রাত ওই সময় কেঁদেছে। পরের দিন থেকে খুব বেশি অত্যাচার সহ্য করতে হয় নিলয়কে। একটু রেস্ট নিলেই মহিলাটা নিলয়ের পিঠে বাবার বেল্ট দিয়ে পেটানো শুরু করত। এভাবে চলছিল দিন। সপ্তাহ খানেক পর নিলয় স্কুল থেকে আসতেই দেখে বাড়িতে একজন লোক বসে আছে তার সৎমায়ের পাশে। সৎমা ওই লোকটাকে জাপটে ধরে বসে আছে। নিলয় যেতেই লোকটা সৎমাকে ছেড়ে দিতে চাইলেও মহিলাটি লোকটাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। সৎমা নিলয়ের দিকে তাকিয়ে বলে, ওই কুত্তার বাচ্চা, শোন, রান্নাঘরের ফ্রিজে ড্রিঙ্কসের বোতল আছে, এটা নিয়ে উপরের ঘরে চলে আয়। দেরি করলে তোর। আমি পারবো না। আর লোকটা কথাটা বলেই উনি টেবিলে রাখা গরম চা নিলয়ের বুকে ছুঁড়ে মারে। নিলয় জোরে কেঁদে উঠতেই কষে একটা চড় দেয় নিলয়ের গালে। তারপর ইচ্ছে না থাকা সত্ত্বেও ড্রিঙ্কের বোতল নিয়ে আসে নিলয় ওদের জন্য। কিন্তু নিলয় সেখানে গিয়ে যা দেখে, দরজা আধা খোলা ছিল। নিলয়ের সৎমাকে ওই লোকটার উপরে কাপড় ছাড়াই শুয়ে থাকতে দেখে। মহিলাটা বলতে থাকে, আরে ওর কথা বাদ দাও তো, শালাকে তো বিয়ে করেছি টাকার জন্য, মাস্তি তো চলবে সব সময় তোমার সাথে। তুমি মজা নিলে নাও, না নিলে বলো। আরও লোক আছে আমার কাছে, আরও লোক আছে আমার। কুত্তার বাচ্চাকে বিয়ে করে এক প্রকার লাভই হয়েছে, টাকা আর মজা সবই আমার। নিলয় নিজেকে আর ধরে রাখতে পারেনি। ড্রিঙ্কের বোতল দরজায় বাড়ি দিয়ে ভেঙে মহিলার দিকে এগিয়ে গিয়ে সোজা ওর পেটে ঢুকিয়ে দিয়েছিল। লোকটা ভয়ে চলে যাবে তখনই মহিলার পেট থেকে ভাঙা বোতল বের করে পিছন দিয়ে লোকটার পিঠে ঢুকিয়ে দেয় নিলয়। ওরা সবাই চিৎকার করে ওঠে। লোকটার থেকে বোতলটা বের করে যতক্ষণ শক্তি ছিল ততক্ষণ অবধি মহিলার পেটে বারবার চালাতে থাকে। ঠিক সে সময় নিলয়ের বাবা চলে আসে দরজার কাছে। উনি আসতেই নিলয়কে দেখে ফেলে। নিলয় ওনার বিবাহিত ওয়াইফের পেটে ছুরি চালাচ্ছে। উনি এটা দেখে আর সহ্য করতে পারেননি। সাথে সাথেই হার্ট অ্যাটাক করে নিলয়ের সামনে। নিঃশ্বাস বন্ধ করার আগে নিলয়ের দিকে তাকিয়ে কিছু কথা বলতে চেয়েছিল, কিন্তু পারেনি। তারপর নিলয় হয়ে যায় বখাটে মাস্তান খুনি টিজার। নিলয়, আসো না কেন? দেখো, একটা খরগোশ বাচ্চা, আমি না ধরতে পারছি না। নিঝুমের কথা শুনে ভাবনা থেকে ফেরে নিলয়। নিঝুম খরগোশের বাচ্চার পিছনে ছুটছে। মেয়েটার দিকে তাকালো নিলয়। নিঝুম রাগী হলেও এখনো বাচ্চাটিই রয়ে গেছে। নিলয়কে শাসন, বারণ, ভালোবাসা, আদর সে ঠিকই করবে। নিঝুম এই কদিন নিজেকে নিয়ে ভাবার জন্য সেদিন এমন করছিল। নিলয়কে সে কতটা ভালোবাসে এই কদিনে অনুভব করেছে। নিলয় বুঝে গিয়েছে সে নিলয়কে খুব বেশি ভালোবাসে। নিলয় মনে মনে বলে, যাই, পাগলিটার সাথে খরগোশের বাচ্চার বখাটে ছেলেটা আজ সেই শাসনের অপেক্ষাতে ভালোবাসার পিছনে ছুটে পেয়েছে তাহাকে। নিলয় ছুটছে। ওরা দুজন কল্পনা করছে আমি আর নিঝুম স্লো মোশনে খরগোশের বাচ্চার পিছনে ছুটছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে। তুমি আর্ত কারো নও, শুধু আমার। যত দূরে রবে সরে যাও, রবে আমার। স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার।